এক কোটিপতি দুপুরের সময় বাড়ি ফিরলেন এবং এমন এক সত্য জানতে পারলেন যা তাকে সারা জীবনের জন্য স্তব্ধ করে দিল। কেউ ভাবেনি যে সাধারণ সময়ের চেয়ে একটু আগে বাড়ি ফেরার কারণে গুলমোহর স্টেটের এক শক্তিশালী ব্যবসায়ী বিক্রম খান্নার জীবনে এমন এক মুহূর্ত আসবে যা তার পুরো জগৎকে ওলটপালট করে দেবে। তার গাড়ি গেটের সামনে থামল যখন সূর্য ঠিক আকাশের মাঝখানে ছিল। তখন সকাল 11টা বাজছিল। সাধারণত এই সময়ে তিনি তার অফিসে বসে কাগজপত্রে সই করতেন বা বোর্ড মিটিংয়ে থাকতেন, কিন্তু আজ তিনি ক্লান্তি অনুভব করছিলেন। এমন এক ক্লান্তি যার কোনো স্পষ্ট কারণ ছিল না। এটি কাজের কারণে ছিল না, বরং সেই চিরপরিচিত শূন্যতা যা তাকে বহু বছর ধরে ঘিরে রেখেছিল। তিনি কোনো অভ্যর্থনা ছাড়াই বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কেউ জিজ্ঞেস করল না যে তিনি দুপুরের খাবার খেয়েছেন কিনা। সেই বিশাল অট্টালিকাটি তেমনই শান্ত ছিল যেমনটি সবসময় থাকে, এত শান্ত যে মেঝেতে তার জুতোর শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। তিনি তার কোট খুললেন এবং তার ব্যাগটি ডাইনিং রুমের কাছে টেবিলের ওপর রাখলেন। প্রথমে তার ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এটি কেবল পাশ দিয়ে যাওয়ার সময় উকি দেওয়ার একটি অভ্যাস ছিল। কিন্তু তারপর তিনি থমকে গেলেন। খাবারের গন্ধ আসছিল। এই বাড়িতে এক খুব অদ্ভুত গন্ধ। এটি কোনো দামি বিদেশি খাবার ছিল না, না গ্রিল করা মাংস বা ওয়াইনের গন্ধ ছিল। এটি ছিল সদ্য রান্না করা ভাতের সুবাস, সাধারণ হলুদ মেশানো হলুদ ভাতের গন্ধ, যা খুব সাধারণ ভারতীয় বাড়িগুলোতে তৈরি হয়। সেই গন্ধ তাকে থামতে বাধ্য করল। তিনি আরও এক পা বাড়ালেন এবং তারপর সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই বিশাল ডাইনিং রুমের মাঝখানে, যেখানে গত 5 বছর ধরে কখনো ঠিকঠাক পারিবারিক ভোজ হয়নি, সেখানে একটি লম্বা গাঢ় রঙের কাঠের টেবিল ছিল। তাতে অতিথিদের জন্য ব্যবহৃত দামি রূপোর বাসনপত্র ছিল না, বরং কেবল কিছু সাধারণ স্টিলের প্লেট ছিল। টেবিলের মাঝখানে হলুদ ভাতের একটি পাত্র ছিল, যা থেকে ধোঁয়া বের হচ্ছিল, এবং তার চারপাশ ঘিরে 4টি শিশু বসেছিল। 4টি ছোট ছেলে, যাদের বয়স প্রায় 4 থেকে 5 বছর। তারা সেই চেয়ারগুলোতে পরিপাটি হয়ে বসেছিল, যা আসলে বড়দের জন্য তৈরি ছিল। 4 জন তারা একে অপরের সাথে এতটাই মিল ছিল যে তাদের দেখে যে কেউ চমকে যাবে। কালো চুল, জলজলে চোখ এবং চেহারায় হয়তো কোনো পার্থক্যই ছিল না, যেন কেউ একই ছাঁচ ব্যবহার করে ওই 4 জনকে তৈরি করেছে। বিক্রমের মনে হলো তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। সেই শিশুদের কাছে অনন্যা নামের এক যুবতী পরিচারিকা দাঁড়িয়েছিল। সে ঝুঁকে ভাত পরিবেশন করছিল এবং খুব সাবধানে প্রতিটি শিশুর প্লেটে সমান ভাগ দিচ্ছিল। তার নড়াচড়া ধীর ছিল, যেন তার ভয় হয় যে কোথাও সামান্যতম পার্থক্য হলে কোনো শিশুর সাথে অবিচার হবে। আস্তে আস্তে খাও বাচ্চারা, সে ধীর কিন্তু মধুর স্বরে বলল। আজ সবার জন্য পর্যাপ্ত খাবার আছে। একটি শিশু ওপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি এতটাই নিষ্পাপ ছিল যে দর্শনকারীর হৃদয়ে ব্যথা হতে শুরু করে। বিক্রম সেখানেই দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না। এই কারণে নয় যে তার বলার কিছু ছিল না, বরং এই কারণে যে তার গলা হঠাৎ ধরে এসেছিল। তার বুকে এক খুব অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল, যা অচেনাও ছিল আবার পরিচিতও ছিল। যেন তিনি এমন কোনো দৃশ্য দেখছেন যা কখনো তার স্বপ্নে এসেছিল, কিন্তু যাকে সত্য বলে মেনে নেওয়ার সাহস তিনি কখনো করেননি। 4 শিশু, সেই সংখ্যাটি তার হাতে কম্পন সৃষ্টি করে দিল। তখনই অনন্যা তার উপস্থিতির কথা বুঝতে পারল। সে মাথা ঘোরালো এবং যখন দুজনের চোখ মিলল, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ভাত পরিবেশন করার চামচটি বাতাসেই থেমে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাহেব, সে তুতলামি করে বলল, আওয়াজ যেন গলাতেই আটকে গেছে। বাচ্চারাও পেছনে ফিরে তাকাতে লাগল। 4 জোড়া চোখ একসাথে বিক্রমের দিকেও ঘুরল। তাদের মধ্যে তাৎক্ষণিক কোনো ভয় ছিল না, শুধু একটি কৌতূহল ছিল। একটি অপরিচিত ব্যক্তিকে দেখে শিশুদের সহজাত কৌতূহল। কিন্তু সেই দৃষ্টি বিক্রমকে এমন অনুভব করালো যেন কেউ তার হৃদয়কে শক্ত করে চেপে ধরেছে, কারণ তিনি সেই চোখগুলোতে নিজেকে দেখেছিলেন। এটি কেবল সামান্য মিল ছিল না, এটি ভয়ঙ্কর মাত্রায় হুবহু এক হওয়া ছিল। নাকের গঠন থেকে শুরু করে চিবুকের আকার পর্যন্ত এবং তাকানোর ভঙ্গি পর্যন্ত সবকিছু একই ছিল। অনন্যার জন্য যেন সময় থমকে গিয়েছিল। সে বিক্রমকে তাদেরই 4টি ছোট সংস্করণ ফিরিয়ে দিয়েছিল। এই বাচ্চারা কে? তিনি তার আওয়াজ বের করলেন, যা ভারী হয়ে গিয়েছিল। অনন্যা স্বাভাবিকভাবে এক পা এগিয়ে এলো এবং শিশুদের সামনে হালকা ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল। এটি একটি খুব ছোট ইঙ্গিত ছিল, কিন্তু নিরাপত্তার অনুভূতিতে ভরা ছিল। সে মাথা নিচু করল। সাহেব, দয়া করে আমাকে বোঝানোর সুযোগ দিন। বিক্রম তাৎক্ষণিক কোনো উত্তর দিলেন না। তার দৃষ্টি তখনও সেই 4 শিশুর ওপর স্থির ছিল।
তাদের মধ্যে একটি শিশু হঠাৎ ঘুরল এবং তার ভাইদের দিকে তাকিয়ে হাসল। তারপর আবার বিক্রমের দিকে তাকালো এবং একটি খুব স্বাভাবিক হাসি দিল। কিন্তু সেই মুহূর্তে বিক্রম তার মস্তিষ্ক অবশ হতে অনুভব করলেন। সেই হাসি তিনি অনেক আগে দেখেছিলেন, সেই মহিলার মুখে যাকে তিনি নিজের চেয়েও বেশি ভালোবাসতেন, এবং সেই পুরনো ছবিগুলোতে যা দেখার সাহস তিনি গত 5 বছর ধরে করেননি। আমার সন্তান তার মুখ থেকে হঠাৎ বের হলো এবং তিনি থেমে গেলেন। অনন্যার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে মাথা তোলার সাহস করতে পারল না। ডাইনিং রুমে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। এটি শান্তির নিস্তব্ধতা ছিল না, বরং কোনো ঝড় আসার আগের নীরবতা ছিল। বিক্রম সেই সময় জানতেন না যে আগামী কয়েক ঘন্টায় সেই সব কিছু যাকে তিনি সত্য বলে মেনেছিলেন ওলটপালট হতে চলেছে। এক ধনী এবং শক্তিশালী মানুষ, যার মনে হতো যে সব কিছু তার হাতের মুঠোয়, আসলে বছর ধরে তাকে ধোঁকার মধ্যে রাখা হচ্ছিল। এবং তাদের সামনে রাখা সেই সাধারণ খাবারটি সেই পর্দা সরানোর প্রথম সূত্র ছিল, যা এক ভয়ানক অপরাধকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এই মুহূর্তে তিনি কেবল সেই 4 শিশুকে খেতে দেখছিলেন, এবং বহু বছর পর তার মনে হল যে তার হৃদয় এখন আর খালি নয়, বরং পুরোপুরি অস্থির। ডাইনিং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর বিক্রম তাৎক্ষণিক কিছু বললেন না। তিনি এক পা পিছিয়ে গেলেন, যেন শ্বাস নেওয়ার জন্য তার আরও জায়গার প্রয়োজন ছিল। সেই অনুভূতি এত হঠাৎ এবং এত সত্য ছিল যে তার বিশ্বাস হচ্ছিল না যে তিনি সজ্ঞানে আছেন কিনা। তিনি তার জীবনে প্রতিটি জিনিস নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিলেন, উদ্বেগপূর্ণ পরিস্থিতি এবং বড় ব্যবসায়িক চুক্তি সামলাতে অভ্যস্ত ছিলেন। কিন্তু এই অনুভূতি আলাদা ছিল। এটি ভয় ছিল না, না রাগ ছিল। এটি এমন ছিল যেন কেউ সেই দরজা খুলে দিয়েছে যা তিনি নিজে অনেক আগেই বন্ধ করে দিয়েছিলেন। তিনি জানালার দিকে ঘুরলেন, যেখান থেকে দুপুরের রোদ কাঁচ ভেদ করে আসছিল। তার মস্তিষ্কে পুরনো স্মৃতি কোনো সতর্কতা ছাড়াই ভেসে উঠতে লাগল। 5 বছর আগেও এমনই এক রোদ ঝলমলে দুপুর ছিল। তিনি 4টি ছোট কফিনের সামনে দাঁড়িয়েছিলেন, যা একে অপরের কাছে রাখা ছিল। তাকে শিশুদের মুখ দেখতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছিল যে শিশুরা সময়ের আগেই জন্ম নিয়েছিল, তাদের শরীর খুব দুর্বল ছিল এবং তাদের দেখা ঠিক হবে না। তার মা রাজেশ্বরী দেবী তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার কাঁধে হাত রেখে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলছিলেন যে এটাই সবচেয়ে ভালো। একবারের দুঃখ সহ্য করে নেওয়া সারা জীবনের আঘাতের চেয়ে ভালো। সেই সময় তিনি বিশ্বাস করেছিলেন। তার মধ্যে সন্দেহ করার শক্তি অবশিষ্ট ছিল না। সেই দিনের পর থেকে গুলমোহর স্টেটের এই অট্টালিকা একটি বাড়ির বদলে কেবল একটি আশ্রয়স্থল হয়ে রয়ে গিয়েছিল। সবকিছু এত সুশৃঙ্খল এবং এত পূর্ণ ছিল যে আবেগের জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না। তিনি কাউকেই তার স্ত্রীর ব্যাপারে কথা বলার অনুমতি দেননি, এবং সেই 4 শিশুর উল্লেখ তো একদমই না। যেন নাম না নিলে ব্যথা আপনা আপনি উধাও হয়ে যাবে। কিন্তু ব্যথা উধাও হয়নি, সে শুধু নিজের রূপ বদলে ফেলেছিল। তার রাতের ঘুম কেড়ে নেওয়া অস্থিরতা হয়ে গিয়েছিল। যখন তিনি তার অফিসে একা বসে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতেন, তার রাত 10টার পরে মদ্যপান করার অভ্যাসে পরিণত হয়েছিল। নেশার জন্য নয়, বরং মস্তিষ্ককে অবশ করার জন্য। তা কর্মচারীদের ওপর অকারণে রাগ এবং তারপর দীর্ঘ সময় ধরে থাকা শূন্যতা হয়ে গিয়েছিল। অনন্যা তার জীবনে অনেক পরে এসেছিল, যখন তার এই বিষয়ে কোনো পরোয়াও ছিল না যে বাড়িতে কে আসছে এবং কে যাচ্ছে। সে পুরনো ম্যানেজারের মাধ্যমে চাকরির জন্য আবেদন করেছিল। ছিপছিপে গড়ন, ধীর কণ্ঠস্বর এবং সবসময় নত দৃষ্টি। বিক্রমের শুধু এতটুকু মনে ছিল যে তিনি কিছু না জিজ্ঞেস করেই তাকে কাজে রাখার জন্য মাথা নেড়েছিলেন। তাদের জন্য পরিচারিকা বাড়ির আসবাবপত্র বা দেয়ালের মতোই বাড়ির একটি অংশ ছিল, এবং সম্ভবত সেই জন্যই তার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে গত কয়েক মাস ধরে তার নিজের অট্টালিকার এক গোপন কোণে এক অন্যই গল্প চলছিল। তিনি আবার অনন্যার দিকে ফিরলেন। সে তখনও সেখানেই দাঁড়িয়েছিল, নিজের কুর্তার আঁচল শক্ত করে ধরে এবং মাথা নিচু করে। 4 জন শিশুই খাওয়া বন্ধ করে দিয়েছিল। হয়তো তারাও থমথমে পরিবেশ অনুভব করে নিয়েছিল। একটি শিশু ধীরে অনন্যার হাত টেনে ফিসফিস করে কিছু বলল। এরা এখানে কতদিন ধরে আছে? তিনি ধীর এবং গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন। অনন্যা ঢোক গিলল। জি সাহেব, বেশ অনেক দিন হয়ে গেছে। বেশ অনেক দিন? তিনি পুনরাবৃত্তি করলেন। কতদিন? অনন্যা সাথে সাথে উত্তর দিল না। সে যেন প্রতিটি শব্দ মেপে নিচ্ছিল। জি, প্রায় 6 মাস। বিক্রম মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিলেন। 6 মাস। তার নিজের বাড়িতে 6 মাস ধরে এসব হচ্ছিল এবং তার কোনো খবর পর্যন্ত ছিল না। 6 মাস ধরে 4টি শিশু এখানে বাস করছিল, খাবার খাচ্ছিল, ঘুমোচ্ছিল এবং সেই একই বাতাসে শ্বাস নিচ্ছিল যাতে তিনি নিচ্ছিলেন। কিন্তু তবুও তারা এক সম্পূর্ণ আলাদা জগতের অংশ ছিল। এবং এই বাচ্চারা কারা? তিনি পরের প্রশ্নটি করলেন।
অনন্যা নিজের হাত আরও শক্ত করে চেপে ধরল। তার গলা কাঁপছিল। জি, এরা আমার আত্মীয়। এটি একটি খুব কাঁচা মিথ্যে ছিল। বিক্রম এটি সাথে সাথে ধরে ফেললেন। এই কারণে নয় যে তিনি লোকেদের মিথ্যে বলতে গিয়ে ধরতে পটু ছিলেন, বরং এই কারণে যে তিনি নিজেও নিজেকে বহুদিন ধরে মিথ্যে বলছিলেন। তিনি ডাইনিং টেবিলের কাছে এলেন। তার এবং সেই 4 শিশুর মধ্যে এখন মাত্র কয়েক কদমের দূরত্ব ছিল। তিনি ভালো করে দেখলেন, সেই শিশুরা যে শার্ট পরেছিল সেগুলো নতুন ছিল না। সেগুলোর সেলাই কাঁচা ছিল, কিন্তু সেগুলো মজবুত ছিল। যেন এমন কোনো ব্যক্তি তৈরি করেছে যার কাছে সাধ্য কম, কিন্তু যে খুব সাবধানী। শার্টের কাপড় খুব পরিচিত মনে হচ্ছিল, খুব বেশি পরিচিত। সেগুলো বিক্রমেরই পুরনো শার্ট ছিল। তিনি সাথে সাথে চিনে ফেললেন। একটার কলারে ঘষে যাওয়ার দাগ ছিল, অন্যটিতে কালির দাগ ছিল, যা তিনি আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছিলেন। সেগুলো কেটে শিশুদের জন্য শার্ট তৈরি করা হয়েছিল। তার শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। অনন্যা, তিনি প্রথমবার তার নাম স্পষ্ট করে ডাকলেন। সে চমকে উঠল। জি সাহেব, তুমি আমার কাপড় এই শিশুদের পরার জন্য দিয়েছ? অনন্যা মাথা তুলল। তার চোখে ভয়ের এক ঝলক ছিল, কিন্তু তারপর তাতে এক দৃঢ় সংকল্পের মতো কিছু দেখা গেল। জি সাহেব, আপনি ওই কাপড়গুলো ফেলে দিয়েছিলেন, আমি শুধু সেগুলোর ব্যবহার করেছি। বিক্রম কিছু বললেন না। তিনি ঝুঁকলেন এবং তার সবচেয়ে কাছে বসে থাকা একটি শিশুর চোখের দিকে তাকালেন। শিশুটি নজর সরাল না। সে বিক্রমকে খুব মনোযোগ দিয়ে দেখছিল, যেন এই মুখটি মনে করার চেষ্টা করছে। তারপর হঠাৎ সে হাসল। আপনি ছবির বাবার মতো দেখতে, সে খুব স্বাভাবিক স্বরে বলল। বিক্রমের হৃৎস্পন্দন যেন থেমে গেল। কোন বাবা? তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন। শিশুটি অনন্যার দিকে তাকালো। অনন্যা ধীরে মাথা নাড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই বাবা, যিনি ছবিতে আছেন। মা আমাদের সবসময় দেখান। মা বলেন বাবা খুব ব্যস্ত থাকেন, কিন্তু বাবা আমাদের খুব ভালোবাসেন। ঘর থেকে যেন সমস্ত বাতাস উধাও হয়ে গিয়েছিল। বিক্রম সোজা হয়ে দাঁড়ালেন। তার মুষ্টি এতটাই শক্ত ছিল যে আঙুলের গাঁট সাদা হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কে সব জিনিস একসঙ্গে যুক্ত হতে শুরু করল, খুব দ্রুত। গত কয়েক বছরের সেই শূন্যতা, সেই অযৌক্তিক কথাগুলো এখন হঠাৎ একটি আকার নিচ্ছিল। তিনি অনন্যার দিকে ঘুরলেন। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। এখন তাতে রাগ নয়, বরং অন্য কিছুও বিপজ্জনক ছিল। তুমি কি জানো তুমি কি বলছো? অনন্যা তাকে দেখল। এবার সে মাথা নিচু করল না। তার চোখ দিয়ে নীরবে জল বইতে লাগল, কিন্তু তার দৃষ্টি খুব স্থির ছিল। জি সাহেব, আমি জানি। এবং সেই মুহূর্তেই বিক্রম খান্না বুঝতে পারলেন যে সেই শান্ত এবং শূন্য জীবন যা তিনি মেনে নিয়েছিলেন, আসলে তা এক বিশাল ট্র্যাজেডির উপরিভাগ মাত্র ছিল। এমন এক ট্র্যাজেডি যাতে তিনি সবেমাত্র পা রেখেছেন এবং যেখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সেই ঘরে ওই কথার পর কেউ কিছু বলল না। সময় যেন দীর্ঘ হতে লাগল। প্রতিটি অতিক্রান্ত মুহূর্ত এত ভারী ছিল যে বিক্রম খান্না নিজের কানে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলেন। তিনি চিৎকার করলেন না, না তার রাগ হলো, এবং না তিনি সেই সময় আর কোনো প্রশ্ন করলেন। তার একটি অংশ হুঁশ বজায় রাখার চেষ্টা করছিল, তো অন্য অংশ ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। তিনি চেয়ার টেনে নিলেন এবং সেই 4 শিশুর সামনে বসে পড়লেন। তার এই পদক্ষেপ অনন্যাকে চমকে দিল। সে কখনো ভাবেনি যে তিনি এমন করবেন। তার মনে শত শত খারাপ চিন্তা ছিল, কিন্তু এমন পরিস্থিতির কথা সে কল্পনাও করেনি। তোমরা খাওয়া চালিয়ে যাও, তিনি ভারী কিন্তু শান্ত গলায় বললেন। অনন্যা, এটাকে ঠান্ডা হতে দিও না। 4 জন শিশু একে অপরের দিকে তাকালো এবং তারপর অনন্যার দিকে ঘুরল। সে ধীরে মাথা নাড়ল। তারা আবার খেতে শুরু করল, কিন্তু এখন আগের মতো স্বাভাবিকতা ছিল না। একটি শিশু তার প্লেট থেকে খুব ধীরে ধীরে চামচ তুলছিল, যেন তার ভয় হয় যে একটি ছোট শব্দ সবকিছু শেষ করে দেবে। বিক্রম প্রতিটি শিশুকে ভালো করে দেখছিলেন। তাদের বসার ভঙ্গি, চামচ ধরার কায়দা, এমনকি খাওয়ার পর মুখ মোছার জন্য হাত ব্যবহার করার তাদের অভ্যাস। এই ছোট ছোট বিষয়গুলো হয়তো তার খেয়াল করা উচিত ছিল না, কিন্তু তিনি নজর সরাতে পারছিলেন না। তারা কেবল চেহারায় তার সাথে মিলত না, বরং তাদের হাওভাও একদম তার মতো ছিল। এমন জিনিস যা কেবল ছবি দেখে শেখা যায় না। তোমাদের সবার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। একটি শিশু চটপটে উত্তর দিল, আমার নাম নিতিন। দ্বিতীয়জন বলল, আমার নাম পীয়ূষ। তৃতীয়জন যোগ করল, আমার লক্ষ্য। এবং সবচেয়ে ছোটজন ধীর গলায় বলল, আমার অঙ্কিত। এই 4টি সাধারণ নাম মিলে এক সুন্দর প্রার্থনার মতো মনে হচ্ছিল। বিক্রমের মনে হলো তার গলা আবার ধরে এসেছে। তিনি অনন্যার দিকে তাকালেন। জি। সে মাথা নিচু করে বলল। তার ঠোঁট কাঁপছিল। আমি এই নামগুলো রেখেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে যদি এই শিশুরা বেঁচে আছে তবে অন্তত এদের ভালো নামে ডাকা উচিত। তিনি কিছু বললেন না, শুধু টেবিলের মাঝখানে রাখা ভাতের পাত্রটি দেখলেন। ভাতের হলুদ রং ভালোভাবে রান্না করা, কিন্তু তাতে সেই জৌলুস ছিল না যা এই অট্টালিকার রান্নাঘরে ব্যবহৃত শ্রেষ্ঠ বাসমতি চালে থাকে। এই চাল কোনগুলো? তিনি পাত্রটি স্পর্শ করে জিজ্ঞেস করলেন। অনন্যা ইতস্তত করল। জি সাহেব, এটি সাধারণ চাল। আমি এতে সামান্য হলুদ মিশিয়ে দিয়েছি যাতে শিশুদের মনে হয় যে এটি কিছু বিশেষ এবং সুস্বাদু। তাদের এমন অনুভব কেন করাতে হতো? তিনি খুব ধীরে জিজ্ঞেস করলেন। এই প্রশ্নটি অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। সে গভীর শ্বাস নিল এবং সাহস সঞ্চয় করল।
কারণ যদি তারা জানতে পারত যে এটি সবচেয়ে সস্তা চাল, তবে তারা জিজ্ঞেস করত যে এমন কেন, এবং আমার কাছে কোনো উত্তর থাকত না। বিক্রম চেয়ারে হেলান দিয়ে পিছনে ঝুঁকলেন। সেই মুহূর্তে তার নিজেকে খুব ছোট মনে হল। একজন মানুষ যে কোটি কোটি টাকার চুক্তিতে সই করতে পারে, সে নিজেরই ঘরে নিজেরই সন্তানদের সস্তা চাল খাওয়া থেকে আটকাতে অক্ষম ছিল। তোমরা কোথায় থাকো? তিনি পরের প্রশ্নটি করলেন। অনন্যা চোখের জল মুছল। জি, বাড়ির পেছনের স্টোর রুমে। আমি ওটা পরিষ্কার করে নিয়েছিলাম। স্টোর রুম? বিক্রম চোখ বন্ধ করে নিলেন। তিনি সেই জায়গার ব্যাপারে জানতেন যেখানে তিনি বহু বছর ধরে যাননি। অট্টালিকার একটি কোণ যার ব্যাপারে তিনি কখনো পরোয়া করেননি। তুমি এদের এখানে কখন নিয়ে এলে? যখন থেকে আমি এদের বাঁচিয়ে এনেছি, সে উত্তর দিল। আমি এদের বেশি বাইরে যেতে দিইনি, কারণ আমার ভয় ছিল যে লোকে প্রশ্ন করবে এবং পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তিনি তার চোখ খুললেন। তুমি এদের কোথা থেকে এনেছিলে? এই প্রশ্ন কোনো ভারী পাথরের মতো পড়ল। অনন্যা বেশ কিছুক্ষণ চুপ রইল। সে শিশুদের দেখল এবং তারপর বিক্রমকে। তার চোখে এখন কোনো ভয় নেই, কেবল সত্য ছিল। পুরনো ভুলবালাগ এলাকার পেছনের আবর্জনার স্তূপ থেকে। সে কাঁপানো গলায় বলল, সেই রাতে বৃষ্টি হচ্ছিল এবং আমি ওখান দিয়ে যাচ্ছিলাম যখন আমি কান্নার শব্দ শুনলাম। বিক্রম নিজের পুরো শরীরে এক শিহরণ অনুভব করলেন। 4টি শিশুকে এক বড় কার্টুনে ফেলে দেওয়া হয়েছিল। তাদের পা প্লাস্টিকের দড়ি দিয়ে আলগা করে বাঁধা ছিল। হয়তো তারা চেয়েছিল যে শিশুরা যেন পালাতে না পারে, কিন্তু দড়ি পুরোপুরি শক্তও ছিল না, যেন তারা দ্বিধা করছিল। তখনই একটি শিশু মাথা তুলল এবং মাসুম হয়ে বলল, মাম্মি, তুমি কি আজ এই গল্প আগে শোনাওনি? অনন্যা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, শুনিয়েছি মাম্মি, আপনি মন খারাপ করবেন না, শিশুটি বলল এবং আবার খেতে শুরু করল, যেন সেটা তার কাছে কেবল এক পুরনো স্মৃতি। বিক্রমের শ্বাস যেন থেমে গিয়েছিল। তার দৃষ্টি টেবিলে রাখা শিশুটির ছোট্ট হাতের উপর পড়ল, এবং তখনই তিনি সেটা দেখলেন। কবজির কাছে একটি হালকা জন্মদাগ। তার হৃদয়ে এক তীব্র যন্ত্রণা জেগে উঠল। তিনি ঝট করে দাঁড়িয়ে পড়লেন এবং কাছে এলেন। আমাকে নিজের হাত দেখাও, তিনি ভারী গলায় বললেন। শিশুটি বুঝতে পারল না, কিন্তু সে হাত বাড়িয়ে দিল। লাইটের আলোতে সেই দাগ একদম পরিষ্কার ছিল। বিক্রম পিছিয়ে গেলেন, যেন কেউ তার বুকে আঘাত করেছে। সেই দাগ একদম তেমনই ছিল যেমন তার নিজের জন্মদাগ ছিল। এক বংশগত পরিচয় যার ব্যাপারে ডাক্তার বলেছিলেন যে এটি খুব কম পরিবারে থাকে। তিনি সহজাতভাবে বাকি 3 শিশুর হাতের দিকে তাকালেন। অনন্যা ইঙ্গিত বুঝে তাদের আস্তিন উপরে করে দিল। 4টি ছোট কবজি, 4টি একই রকম দাগ। সেই মুহূর্তে তার সমস্ত সন্দেহ এক চিৎকার করা সত্যে পরিণত হল, যা তিনি এখন অস্বীকার করতে পারতেন না। তিনি সেই আলিশান ডাইনিং রুমে 4 শিশু এবং হলুদ ভাতের পাত্রের সামনে দাঁড়িয়েছিলেন, এবং প্রথমবার তিনি অনুভব করলেন যে সত্যের কারণে দমবন্ধ হওয়ার অনুভূতি কেমন হয়। বিক্রম খান্না সাথে সাথে আবার বসলেন না। তিনি সেই 4টি কবজির দিকে তাকিয়ে রইলেন। তিনি ঘুরে ঘরের ওয়াশবেসিনে অনেকক্ষণ ধরে মুখ ধোলেন। ঠান্ডা জলও তার মস্তিষ্কের উত্তাপ কমাতে পারছিল না। বছর আগের সেই 4টি কফিনের ছবি তার সামনে ভেসে উঠল। সেই সময় তিনি সেগুলো দেখার সাহস করেননি। এই কারণে নয় যে তিনি কারোর পরামর্শ মেনেছিলেন, বরং এই কারণে যে তিনি ভয় পেতেন, সত্যের মুখোমুখি হতে ভয় পেতেন। তিনি 5 বছর ধরে পালাচ্ছিলেন। তিনি পেছনে ঘুরলেন। অনন্যা শিশুদের পাশে দাঁড়িয়েছিল। তোমার কি জানা ছিল যে এরা কে? তিনি ধীর কিন্তু মাপা শব্দে জিজ্ঞেস করলেন। অনন্যা গভীর শ্বাস নিল। জি, শুরুতে আমি জানতাম না। আমি শুধু এতটুকু জানতাম যে যদি আমি এদের নিয়ে না যাই তবে এরা মারা যাবে। তারপর যেমন যেমন এরা বড় হলো, আমার এদের চেহারা খুব পরিচিত লাগতে লাগলো। কিন্তু আমি বেশি আগ বাড়াইনি। আমি শুধু এটা জানতাম যে কেউ ইচ্ছাকৃতভাবে এদের ফেলে দিয়েছে। বিক্রম চেয়ারে বসে পড়লেন। এবার তিনি শিশুদের বদলে সামনের ফাঁকা জায়গার দিকে তাকালেন। তুমি কি কখনো পুলিশকে জানানোর কথা ভেবেছ? অনন্য সাথে সাথে মাথা নাড়ল। আমি ভয় পেয়েছিলাম। কেন? কারণ আমি গরিব, সে সোজা উত্তর দিল। আমার ভয় ছিল যে তারা জিজ্ঞেস করবে যে আমার কাছে 4টি শিশুকে লালন পালন করার টাকা কোথায় এলো। তারা আমাকে অপহরণের সন্দেহ করবে, এবং আমার সেই ব্যক্তিরও ভয় ছিল যে এদের সাথে এমনটা করেছিল। বিক্রম চোখ বন্ধ করে নিলেন। তিনি সেই ভয় বুঝতেন। তিনি এই দুনিয়ায় যথেষ্ট সময় কাটিয়েছেন এবং জানতেন যে সবাই একরকম নিরাপত্তা পায় না। তোমার ভয় করেনি এদের এখানে নিয়ে আসতে? তিনি জিজ্ঞেস করলেন। অনন্যা বিষাদগ্রস্ত হয়ে হাসল। ভয় তো অনেক ছিল, কিন্তু আমার মনে হলো যে যদি এই বিশাল অট্টালিকাতেও এই শিশুরা নিরাপদ না থাকে, তবে আর কোথায় থাকবে? সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না।
শিশুরা খাওয়া শেষ করেছিল এবং বড়দের কথা শুনছিল। সবকিছু না বুঝতে পারলেও পরিবেশের পরিবর্তন অনুভব করছিল। অঙ্কিত চেয়ার থেকে নামল এবং বিক্রমের কাছে এসে তার প্যান্ট ধরে ফেলল। আঙ্কেল, মাম্মিকে বকবেন না, সে ছোট কিন্তু পরিষ্কার গলায় বলল। মাম্মি আমাদের খুব ভালোবাসে। বিক্রম ঝুঁকলে সেই ছোট্ট হাত খুব উষ্ণ এবং সুখকর মনে হল। তিনি তার মাথায় হাত রাখলেন, এক অনালী স্পর্শ, যেন তিনি শিশুকে স্পর্শ করতে ভুলে গেছেন। আমি বকব না। তিনি ধীরে বললেন। তিনি দাঁড়ালেন এবং অনন্যাকে বললেন যে সে যেন শিশুদের ঘরে নিয়ে যায়। যখন দরজা বন্ধ হলো তখন সেই অট্টালিকা আগের চেয়ে কোথাও বেশি খালি মনে হলো। হলুদ ভাতের পাত্রটি এখনও সেখানেই ছিল। বিক্রম অনেকক্ষণ ধরে একা বসে রইলেন এবং নিজের পুরনো স্মৃতির টুকরোগুলোকে জোড়া লাগাতে লাগলেন। তার মা রাজেশ্বরী দেবীর চেহারা তার মস্তিষ্কে ভারীপনের সাথে ভেসে উঠল। সেই শক্তিশালী মহিলা সবসময় তার এবং দুনিয়ার মাঝে দেওয়াল হয়ে দাঁড়ানোর দাবি করেছিলেন। কিন্তু যদি এই শিশুরা তার হয়, তবে তার মা কার রক্ষা করেছিলেন এবং কাকে পিষে ফেলেছিলেন? তিনি উঠলেন এবং বাড়ির শেষে তৈরি ছোট প্রার্থনা কক্ষে গেলেন, যেখানে তার স্ত্রীর ছবি রাখা ছিল। তিনি সেই ছবির সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলেন। যদি তুমি বেঁচে থাকতে তবে আমাকে কি বলতে? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। তিনি তার ফোন বের করলেন এবং একটি নম্বর ডায়াল করলেন। হ্যালো, তিনি দৃঢ় গলায় বললেন। যত তাড়াতাড়ি সম্ভব একটি ডিএনএ টেস্টের প্রস্তুতি নাও এবং এটি পুরোপুরি গোপন রাখবে। ফোন রেখে তিনি চেয়ারে হেলান দিলেন। বাইরে দুপুরে রোদ ঝলমল করছিল, যেন কিছুই হয়নি। কিন্তু বিক্রম খান্নার জন্য এখন সবকিছু বদলে গিয়েছিল। তিনি এখন সেই সত্যের সামনে দাঁড়িয়েছিলেন যা তার তৈরি করা প্রতিটি জিনিস ধ্বংস করতে পারত, অথবা তাকে সেই পরিবার ফিরিয়ে দিতে পারত যা তিনি অনেক আগেই হারিয়ে ফেলেছিলেন। সেই রাতে বিক্রম খান্না ঘুমোতে পারলেন না। এটি অট্টালিকার কোনো শব্দের কারণে ছিল না, বরং সেই নিস্তব্ধতার কারণে ছিল যা তাকে ঘিরে ধরেছিল। গুলমোহর স্টেটের সেই শান্তি যা বছর ধরে তার অভ্যাসে পরিণত হয়েছিল, আজ রাতের আগে কখনো এত ভারী মনে হয়নি। যখনই তিনি তার চোখ বন্ধ করতেন, সেই 4টি ছোট কবজি এবং সেই একই রকম জন্মদাগের ছবি ভেসে উঠত, যা এত পরিষ্কার ছিল যে তিনি সেই মাসুম শিশুদের ত্বকের উষ্ণতা অনুভব করতে পারছিলেন। তিনি বিছানায় শুয়ে ছাদ দেখতে থাকলেন এবং স্মৃতির ঘূর্ণিপাকে ডুবতে থাকলেন। এমন অনেক ছোট ছোট বিষয় ছিল যা আগে তার সাধারণ মনে হতো, কিন্তু এখন সেগুলো ভয়ঙ্কর মাত্রায় সন্দেহজনক মনে হচ্ছিল। শেষকৃত্যের পরের সেই দিনগুলো, যখন সবকিছু এত দ্রুত ঘটেছিল, কাগজপত্র তার সামনে আনা হয়েছিল এবং তার সই এমন সব জায়গায় ছিল যেখানে তার মনেও ছিল না যে তিনি সেগুলো মন দিয়ে পড়েছিলেন। তার মা বলেছিলেন যে তিনি সবকিছু সামলে নিয়েছেন, যে তার শুধু বিশ্রাম নেওয়া প্রয়োজন, এবং যদি তিনি সেই সময় সজাগ থাকেন তবে পুরোপুরি ভেঙে পড়বেন। কারণ তিনি তার কথা মেনেছিলেন, কারণ তিনি তার উপর ভরসা করেছিলেন, কারণ নিজের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে তার কাছে আশ্রয় নেওয়ার জন্য কেবল ওই একজনই মানুষ বেঁচেছিল। ভোরের দিকে প্রায় 3টে নাগাদ তিনি উঠে বসলেন। তিনি তার কোট করলেন এবং বারান্দায় চলে এলেন। রাতের ঠান্ডা বাতাস বইছিল, যা পাহাড় থেকে ঘাস এবং মাটির গন্ধ নিয়ে আসছিল। দূরে শহরের আলো টিমটিম করছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে বাইরের জগৎ স্বাভাবিক গতিতে চলছে। কেবল তিনিই এক ভাঙ্গা মোড়ে দাঁড়িয়েছিলেন। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ ফুটল, তিনি আগে থেকেই তার অফিসে ছিলেন। তার সামনে রাখা কফির পেয়ালা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তা স্পর্শও করেননি। ফোন টেবিলে রাখা ছিল এবং তিনি অপেক্ষা করছিলেন, ফলাফলের নয়, বরং নিজের শান্ত হওয়ার, যাতে তিনি তার মুখোমুখি হতে পারেন। প্রায় 10টা নাগাদ ম্যানেজার দরজায় টোকা দিল এবং জানালো যে রাজেশ্বরী দেবী এসেছেন। তিনি কোনো পূর্ব নোটিশ ছাড়াই এসেছিলেন এবং তার কখনো এর প্রয়োজনও পড়েনি। তিনি ঘরে প্রবেশ করলেন। তার চালচলন এখনও তেমনই সোজা ছিল এবং চেহারা সেই চিরপরিচিত শান্তিতে ভরা ছিল। তিনি বিক্রমকে দেখলেন, তার চোখে হালকা জিজ্ঞাসু দৃষ্টি ছিল। কাল তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলে, তিনি এমনভাবে বললেন যেন কোনো খুব ছোট কথার উল্লেখ করছেন। বিক্রম মাথা নাড়লেন। আমি ক্লান্ত ছিলাম, ইদানিং কাজ খুব বেশি। রাজেশ্বরী দেবী নিজের কথা চালিয়ে গেলেন এবং সামনের চেয়ারে বসলেন। আমি আগেই বলেছিলাম, নিজের ওপর একটু চাপ দিও না। বিক্রম তাকে দেখলেন। বহু বছর পর প্রথমবার তিনি নিজের মাকে এক অটুট বিশ্বাস রাখা ছেলের নজরে নয়, বরং সেই মানুষের নজরে দেখছিলেন যে ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। মা, তিনি ধীরে বললেন, গত কয়েকদিন ধরে বাড়িতে কিছু অদ্ভুত লাগেনি আপনার? রাজেশ্বরী দেবী এক মুহূর্তের জন্য থামলেন, খুব কম সময়ের জন্য, কিন্তু বিক্রমের নজর থেকে তা এড়াতে পারল না। অদ্ভুত? কেমন অদ্ভুত? যেমন বাড়িতে কিছু নতুন লোক এসে গেছে, বিক্রম বললেন। রাজেশ্বরী দেবী হালকা হাসি দিলেন। চাকর বাকর তো তেমনই আছে, তুমি এই ছোট ছোট কথায় কেন গুরুত্ব দিচ্ছ? বিক্রম কোনো উত্তর দিলেন না। তিনি উঠলেন এবং জানালার কাছে গেলেন। মা, আপনার কি 5 বছর আগের সেই দুপুরের কথা মনে আছে, যখন আপনি আমাকে হাসপাতালে কাগজপত্রে সই করানোর জন্য নিয়ে গিয়েছিলেন? রাজেশ্বরী দেবী এক মুহূর্তের জন্য শান্ত রইলেন। হ্যাঁ, কেন মনে থাকবে না?
সেই সময় বিক্রম ঘুরলেন এবং তার দিকে তাকালেন। আপনি বলেছিলেন যে আমার শিশুদের শেষবার দেখা উচিত নয়, কারণ আমি সহ্য করতে পারবো না। আমি সেটা তোমার মঙ্গলের জন্যই করেছিলাম। তিনি সাথে সাথে উত্তর দিলেন। বিক্রম মাথা নাড়লেন। আমার মঙ্গলের জন্য তিনি খুব ধীর গলায় পুনরাবৃত্তি করলেন। তাহলে বাকি কাগজগুলোর কি? সেই জিনিসগুলো যাতে আমি তখন সই করেছিলাম যখন আমার মস্তিষ্ক অবশ ছিল? রাজেশ্বরী দেবীর দৃষ্টি কঠোর হয়ে গেল। তুমি কি বলতে চাও? বিক্রম তাৎক্ষণিক কোনো উত্তর দিলেন না। তিনি টেবিলে ড্রয়ার খুললেন এবং একটি পাতলা ফাইল বের করলেন। এটি ডিএনএ রিপোর্ট ছিল না, বরং তার নিজের সেই কাগজগুলোর প্রতিলিপি ছিল যা তিনি সেক্রেটারির মাধ্যমে পুরনো রেকর্ড থেকে বের করিয়েছিলেন। তিনি সেগুলো তার মায়ের সামনে রেখে দিলেন। আমি শুধু এটা জানতে চাই, তিনি বললেন, সবকিছু কি সত্যি তেমনই ছিল যেমন আপনি বলেছিলেন? রাজেশ্বরী দেবী কাগজগুলোর স্তূপ দেখলেন এবং তারপর উপরে বিক্রমের দিকে। সেই মুহূর্তে তার চেহারার সেই পুরনো শান্তি সামান্য কেঁপে উঠল। বেশি না, কিন্তু বিক্রমের চেনার জন্য যথেষ্ট ছিল। তুমি ক্লান্ত হয়ে গেছ, তিনি ভারী গলায় বললেন। ক্লান্তির কারণে তুমি সন্দেহ করছো। আমার মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন। বিক্রম তার সামনে বসে পড়লেন। আমি 5 বছর বিশ্রাম নিয়েছি মা, তিনি বললেন, এবং ওই 5 বছরে কিছু শিশু এই বাড়িতেই বড় হয়ে গেছে। ঘরের বাতাস যেন জমে গেল। তুমি কি বলছো? রাজেশ্বরী দেবী চিৎকার করে জিজ্ঞেস করলেন। বিক্রম তাকে সরাসরি দেখলেন। মা, আপনি জানেন আমি কি বলছি। রাজেশ্বরী দেবী ঝট করে দাঁড়িয়ে পড়লেন। তুমি ওই পরিচারিকার কথায় সেই সব ভেবেছ? সে কি বলেছে তোমাকে? তার কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই কণ্ঠস্বর যা বিক্রম ছোটবেলা থেকে জানতেন, যখনই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করত। এটা জরুরি নয় যে কে বলেছে, বিক্রম উত্তর দিলেন। জরুরি এটা যে আপনি কি জানতেন। দুজনেই একে অপরকে দেখলেন। এখন তাদের মধ্যে না তো নিরাপত্তার অনুভূতি ছিল এবং না বিশ্বাস। শুধু এক টান টান সুতো ছিল যা সামান্য জোরেই ছেড়ে যেতে পারে। তখনই বাইরে করিডোর থেকে শিশুদের পায়ের হালকা শব্দ শোনা গেল। হয়তো অনন্যা তাদের নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। পুরো চেষ্টা করছিল যেন কোনো শব্দ না হয়, কিন্তু বিক্রমের জন্য সেই শব্দ এক মনে করিয়ে দেওয়া ঘণ্টার মতো ছিল। সত্য খুব কাছে ছিল, এত কাছে যে এই ঘরে কেউই এখন এটিকে উপেক্ষা করার নাটক করতে পারত না। রাজেশ্বরী দেবী সাথে সাথে আবার বসলেন না। তিনি নিজের চেয়ারের পেছনে হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তার কাঁধ একটু শক্ত ছিল। কোনো বাইরের লোক দেখলে তার মনে হবে যে তিনি খুব শান্ত, কিন্তু বিক্রম তার চোখে সেই পরিবর্তন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, যা তখন আসত যখন পরিস্থিতি তার হাত থেকে ফসকে যেতে শুরু করত। তুমি কেবল কল্পনা করছো, তিনি বললেন। এখন তার কণ্ঠস্বর ধীর কিন্তু আরও ঠান্ডা ছিল। আমি বুঝতে পারছি না যে তুমি বাড়ির এই ফালতু কথাগুলোকে নিজের মাথায় কেন প্রভাব ফেলতে দিচ্ছ। ফালতু কথা? বিক্রম ধীরে পুনরাবৃত্তি করলেন। 4টি শিশু যারা 6 মাস ধরে আমার বাড়িতে থাকছে, তারা ফালতু কথা। রাজেশ্বরী দেবী নিজের দৃষ্টি ফিরিয়ে নিলেন। ওই মেয়েটি বিশ্বাসের যোগ্য নয়। এমন লোকেরা যখনই সুযোগ পায় তারা ধনী বাড়ির আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এই কথা খুব হালকা ছিল, কিন্তু এক ক্ষতের মতো গভীর ছিল। বিক্রম সাথে সাথে উত্তর দিলেন না। তিনি তার মাকে অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন, যেন সেই মহিলার প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করছেন, যিনি কঠিন সময়ে তার হাত ধরেছিলেন। তাহলে ওই 4 শিশুর কি? তিনি জিজ্ঞেস করলেন। তারাও কি বিশ্বাসের যোগ্য নয়? রাজেশ্বরী দেবী চুপ রইলেন। এক এমন নিস্তব্ধতা যা এত দীর্ঘ হয়ে গেল যে বিক্রম দেয়াল ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। তারপর তিনি এক দীর্ঘ এবং গভীর শ্বাস নিলেন, যেন তিনি এখন আর ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তুমি সত্য জানতে চাও? তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন। বিক্রম কিছু না বলে শুধু মাথা নাড়লেন। সেই বছর তিনি শুরু করলেন। যখন তোমার স্ত্রী ওই শিশুদের সময়ের আগেই জন্ম দিল, তখন ডাক্তাররা আমাকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদি এই শিশুরা বেঁচেও থাকে, তবে এরা কখনো স্বাভাবিক হবে না। এরা সবসময় দুর্বল এবং অসুস্থ থাকবে, এবং পুরো বয়স শুধু এক বোঝা হয়ে থাকবে। আমি সেই সময় তোমাকে দেখেছিলাম বিক্রম। তুমি নিজের স্ত্রীকে হারিয়েছিলে এবং পুরোপুরি ভেঙে পড়েছিলে। আমি তোমাকে আরও এক ট্র্যাজেডির বোঝা বইতে দিতে পারতাম না। তো আপনি আমার হয়ে সিদ্ধান্ত নিলেন? বিক্রম জিজ্ঞেস করলেন। আমি তোমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তিনি দৃঢ়তার সাথে উত্তর দিলেন। আমি টাকা দিয়ে সবকিছু শান্তভাবে শেষ করিয়ে দিয়েছিলাম, যাতে তুমি নিজের জীবন বাঁচতে পারো। বিক্রম হালকা হাসলেন, এক এমন হাসি যাতে বিন্দুমাত্র আনন্দ ছিল না। আর ওই 4 শিশুর কি? তাদের বাঁচা বা মরাও কি আমাকে বাঁচানোর জন্য ছিল? রাজেশ্বরী দেবী তাকে সরাসরি দেখলেন। তাদের অস্তিত্বই থাকা উচিত ছিল না। তিনি বললেন, অন্তত তোমার জীবনে তো একদমই না। ঘর যেন পুরোপুরি জমে গেল। বিক্রম খুব ধীরে দাঁড়ালেন। তার মনে হলো যে তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে। আপনি কি জানেন আপনি কি বলছেন? তিনি কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন। আমার খুব ভালো করে জানা আছে, তিনি উত্তর দিলেন।
আমি যথেষ্ট জীবন কাটিয়েছি এটা বোঝার জন্য যে কিছু জিনিস বাইরে আসতে দেওয়া উচিত নয়। পরিবারের সম্মান, ভবিষ্যৎ এসবের মাঝে দয়ার কোনো জায়গা নেই। ওটা দয়া ছিল না মা। বিক্রম বললেন, ওটা জীবন ছিল। রাজেশ্বরী দেবী মুষ্টিবদ্ধ করলেন। বিক্রম তার মায়ের দিকে তাকালেন এবং সেই মুহূর্তে তিনি সেই সত্য বুঝতে পারলেন যা প্রতারণার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল। তিনি এবং তার মা কখনো একই পক্ষে ছিলেন না, শুধু তিনি কখনো প্রশ্ন তোলেননি। তাহলে আপনি ওই শিশুদের সাথে কি করেছিলেন? তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন। রাজেশ্বরী দেবী মুখ ফিরিয়ে নিলেন। আমি ওসব নিয়ে কথা বলতে চাই না। আমাকে জানতে হবে। বিক্রম দৃঢ়তার সাথে বললেন, আমাকে সব কিছু জানতে হবে। তিনি বেশ অনেকক্ষণ চুপ রইলেন। তারপর তিনি খুব সাধারণ স্বরে বললেন, আমি হাসপাতালকে টাকা দিয়েছিলাম, রেকর্ড বদলানো হয়েছিল, মৃত্যুর শংসাপত্র তৈরি করা হয়েছিল এবং ওই 4 শিশুকে আমি এক পরিচিত লোকের হাতে তুলে দিয়েছিলাম যাতে সে তাদের সরিয়ে দিতে পারে। সরিয়ে দেওয়া? বিক্রম জোর দিয়ে জিজ্ঞেস করলেন। আমি তাদের মেরে ফেলার কথা বলিনি। তিনি সাথে সাথে বললেন, আমি শুধু তাদের অনেক দূরে নিয়ে যেতে বলেছিলাম, যেখান থেকে তারা যেন কখনো ফিরে আসতে না পারে। বিক্রম চোখ বন্ধ করে নিলেন। তার মস্তিষ্কে আবর্জনার স্তূপ এবং সেই কার্টুনের ছবি ভেসে উঠল যার উল্লেখ অনন্যা করেছিল। সেই ঢিলে করে বাঁধা দড়ি, সেই দ্বিধা, সেই আধো আধো নিষ্ঠুরতা। আর আপনি কখনো ভাবেননি যে তারা বেঁচে থাকতে পারে? তিনি জিজ্ঞেস করলেন। রাজেশ্বরী দেবী কোনো উত্তর দিলেন না। করিডোরে শিশুদের পায়ের শব্দ আবার শোনা গেল, এবার আরও পরিষ্কার। শিশুদের খিলখিল করে হাসার হালকা শব্দ এলো। বিক্রম দরজার দিকে তাকালেন এবং তার বুকে এক ব্যথা জেগে উঠল। এখন ওরা এখানে আছে, তিনি বললেন। ওরা বেঁচে আছে, ওরা বড় হয়ে গেছে এবং ওরা এক গরিব মহিলাকে মাম্মি বলে ডাকে, কারণ সে ওদের বাঁচিয়েছিল। রাজেশ্বরী দেবী ঝট করে ঘুরলেন। তুমি কি করতে চলেছ? তুমি কি এই কথা বাইরে আসতে দেবে? তোমার কি কোনো ধারণা আছে যে এটা তোমাকে শেষ করে দেবে? বিক্রম তাকে অনেকক্ষণ ধরে দেখলেন। আমি তো 5 বছর আগেই শেষ হয়ে গিয়েছিলাম মা, শুধু আমার জানা ছিল না। রাজেশ্বরী দেবী এক পা এগিয়ে এলেন। তার কণ্ঠে এক বিরল মিনতি ছিল। বিক্রম, আমি এসব তোমার জন্য করেছি, তোমার ভবিষ্যতের জন্য। তুমি ওই শিশুদের জন্য সবকিছু শেষ করতে পারো না। বিক্রম মাথা নাড়লেন। ওদের জন্য নয় মা, বরং নিজের জন্য। আমি এখন আর মিথ্যের ভিত্তির ওপর বাঁচতে পারি না। রাজেশ্বরী দেবীর চোখে প্রথমবার ভয় দেখা গেল। তুমি কি নিজের মাকে দুনিয়ার সামনে আনতে চাও? তিনি জিজ্ঞেস করলেন। বিক্রম চুপ রইলেন। সেই প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সেই নিস্তব্ধতায় রাজেশ্বরী দেবী সব বুঝে গেলেন। তিনি ঘুরলেন এবং দরজার দিকে এগোলেন। মা, আপনি বাড়ি যান, আমার একটু সময় প্রয়োজন। রাজেশ্বরী দেবী পেছনে দাঁড়িয়ে রইলেন। তিনি আর কিছু বলেননি। যখন অফিসের দরজা বন্ধ হলো, তখন গিয়ে তার চেহারার সেই গর্ব ভেঙে চুরমার হলো। এবং যখন বিক্রম করিডোরে এলেন, তখন তিনি দেখলেন যে অনন্যা সেই 4 শিশুর কাছে নিচে বসে আছে এবং তাদের মধ্যে একজনের জুতোর ফিতে বাঁধছে। সেই দৃশ্য এতটাই সাধারণ ছিল যে তার হৃদয় চিরে দিল। তিনি বুঝতে পারলেন যে এখন তার কাছে আর কোনো বিকল্প নেই। সত্য সামনে এসে গেছে এবং এর মূল্য যাই হোক না কেন, তাকে এর মুখোমুখি হতেই হবে। সেই রাতে বিক্রম খান্না ঘুমোতে পারলেন না। এটি অট্টালিকার কোলাহলের কারণে ছিল না, বরং সেই শান্তির কারণে ছিল যা আগের তুলনায় একদম আলাদা ছিল। আগে এই শান্তি ফাঁকা এবং প্রাণহীন ছিল, কিন্তু এখন এতে 4টি ছোট ছোট শ্বাসপ্রশ্বাস সামিল ছিল, পাশ ফেরার হালকা আওয়াজ ছিল। সেই জীবনের শব্দ যা 5 বছর ধরে এই বাড়িতে ছিল না। তিনি পরিচারিকার ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, যেখানে অনন্যা এবং 4 শিশু ঘুমোচ্ছিল। দরজা সামান্য খোলা ছিল এবং ভেতর থেকে নাইট ল্যাম্পের হালকা হলুদ আলো মেঝেতে পড়ছিল। তিনি ভেতরে গেলেন না, শুধু দাঁড়িয়ে দেখতে থাকলেন, যেন কোনো নাজুক স্বপ্নকে ভেঙে যাওয়া থেকে বাঁচাচ্ছেন। 4টি শিশু ছোট্ট বিছানায় একে অপরের সাথে ঘেঁষে ঘুমোচ্ছিল। তারা খুব গভীর ঘুমেছিল, তেমন ঘুম যা সেই শিশুদের আসে যারা কখনো ক্ষুধা ও ভয় সহ্য করেছে এবং এখন নিজেকে নিরাপদ মনে করছে। একটি শিশু হালকা আওয়াজে নাক ডাকছিল। একজন চাদরের কোণ শক্ত করে ধরেছিল এবং অন্যজনের পা নিজের ভাইয়ের ওপর ছিল। সেই দৃশ্য দেখে বিক্রমের গলা ধরে এলো। অনন্যা বিছানার কোণে শুয়েছিল। তার এক হাত সবচেয়ে কাছে থাকা শিশুটির পিঠের ওপর ছিল। সে খুব হালকা ঘুমেছিল, যেন একটি ছোট শব্দও তাকে জাগিয়ে দিতে পারে। এই অভ্যাস স্বাভাবিক ছিল না। এটি সেই দিনগুলোর অবদান যখন তাকে ক্ষুধা ও বিপদ থেকে শিশুদের বাঁচাতে হতো। বিক্রম ধীরে নিজের ঘরের দিকে ফিরে এলেন। তার নিজের ঘর অনেক বড় এবং আলিশান ছিল, কিন্তু আজ তা আগের চেয়ে কোথাও বেশি খালি মনে হচ্ছিল। তিনি বিছানার কোণে বসে পড়লেন এবং নিজের টাই খুলে একপাশে ছুঁড়ে দিলেন। টেবিলে এখনও তার স্ত্রীর পুরনো ছবি রাখা ছিল, সেই মহিলা যিনি নিজের বিদায়ের সাথে তার জীবনের সমস্ত কোমলতা নিয়ে গিয়েছিলেন। আমাকে মাফ করে দিও,
তিনি ফিসফিস করলেন। এটা জানা ছিল না যে তিনি তাকে বলছেন নাকি নিজেকে। 5 বছর ধরে তিনি নিজেকে ভাগ্যহত মনে করতেন। তার মনে হতো মা তার সাথে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন এক এক করে সমস্ত বিশ্বাস ভেঙে পড়ছিল এবং পেছনে এক ভয়ঙ্কর শূন্যতা রেখে যাচ্ছিল। তিনি মিথ্যার সেই প্রাসাদে বাস করছিলেন, যা টাকা এবং ক্ষমতা দিয়ে দাঁড় করানো হয়েছিল। তার মায়ের সেই কথা মনে পড়ল, তাদের অস্তিত্বই থাকা উচিত ছিল না। সেই দৃষ্টিতে কোনো পাগলামি ভরা রাগ ছিল না, শুধু এক ঠান্ডা গণনা ছিল। এবং এই কথাটিই তাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল। প্রায় 3টের সময় তিনি তার ল্যাপটপ খুললেন। অফিসের প্রচুর ইমেল ছিল, কিন্তু তিনি সেগুলো পড়লেন না। তিনি 5 বছর পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজলেন। সেগুলো এতটাই নিখুঁত ছিল যে সন্দেহ তৈরি করত। একজন সাধারণ মানুষের জন্য এটা অসম্ভব ছিল, কিন্তু তার মায়ের জন্য নয়। তিনি তার ব্যক্তিগত উকিলকে ফোন করলেন। তার কণ্ঠস্বর আদেশ দেওয়া কোনো ব্যবসায়ীর নয়, বরং সেই মানুষের ছিল যে নিজেকে সামলানোর চেষ্টা করছে। কাল সকালে আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, তিনি বললেন, এবং এই কথা পুরোপুরি গোপন থাকা চাই। উকিল এক মুহূর্তের জন্য চুপ রইল। এটা কি রাজেশ্বরী দেবীর সাথে সম্পর্কিত? এটা ওই 4 শিশুর সাথে সম্পর্কিত? বিক্রম উত্তর দিলেন। কল শেষ হলো। তিনি চেয়ারে হেলান দিয়ে ছাদের দিকে তাকালেন। প্রথমবার তিনি শহর, বাজার বা কোনো চুক্তির ব্যাপারে ভাবছিলেন না। তিনি ভাবছিলেন যে সকালে ওই শিশুদের কি বলতে হবে। তিনি ভাবছিলেন যে একজন 40 বছরের মানুষ বাবা হওয়া কিভাবে শেখে, অথচ তিনি নিজেই এই আঘাত থেকে এখনও পর্যন্ত বেরোতে পারেননি। পরদিন সকালে যখন সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে এলো, তখন রান্নাঘর থেকে শিশুদের হাসির শব্দ এলো। বিক্রম করিডোরে দাঁড়িয়ে তা শুনছিলেন। একটি দ্বিধাগ্রস্ত আওয়াজ, যা পরে জোরালো হলো এবং এক সম্মিলিত হাসিতে পরিণত হলো। অনন্যা শিশুদের খাবার খাওয়ার আগে হাত ধোয়া শেখাচ্ছিল। এই ছোট ছোট বিষয়গুলো আগে তিনি কখনো লক্ষ্য করেননি, কিন্তু আজ তিনি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন। তিনি রান্নাঘরে প্রবেশ করলেন, তখন 5 জনই ঘুরে তাকে দেখল। 4 জন শিশু সাথে সাথে চুপ হয়ে গেল। এটি সেই শিশুদের সহজাত প্রতিক্রিয়া ছিল, যারা কখনো ভয়ে জীবন কাটিয়েছে। অনন্যা অভ্যাসবশত সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু তার চোখে দুশ্চিন্তা ছিল। নমস্তে আঙ্কেল, একটি শিশু ধীর গলায় বলল। বিক্রমের মনে হলো তার হৃদয় গলে গেছে। নমস্তে বাচ্চারা, তিনি অত্যন্ত নম্রতা এবং সততার সাথে বললেন। 4 জন একে অপরের দিকে তাকালো এবং তারপর অনন্যার দিকে ঘুরল। যখন সে মাথা নাড়ল, তখন গিয়ে তারাও নমস্তে বলল। তিনি তাদের সাথে টেবিলে বসে পড়লেন। সকালের নাস্তা খুব সাধারণ ছিল, উপমা, সেদ্ধ ডিম এবং ব্রেডের কিছু টুকরো। এটি কোনো রাজকীয় ভোজ ছিল না, কিন্তু প্রথমবার তার মনে হলো যে এই খাবারের কোনো অর্থ আছে। খাও, তিনি বললেন, এবং তারপর তিনি অনুভব করলেন যে তার শিশুদের সাথে কথা বলা জানা নেই। ভালোভাবে পেট ভরে খাও। একটি শিশু সরলতার সাথে জিজ্ঞেস করল, এটা কি আমাদের বাড়ি? সেই প্রশ্ন রান্নাঘরে নিস্তব্ধতা তৈরি করে দিল। অনন্যা মাথা নিচু করে নিল। বিক্রম এক গভীর শ্বাস নিলেন। হ্যাঁ, তিনি বললেন, এটা তোমাদের বাড়ি। তিনি দেখলেন যে অনন্যার কাঁধ হালকা কাঁপছে এবং সে বাসন গোছানোর বাহানায় ঘুরে গেল, যাতে নিজের চোখের জল লুকাতে পারে। সেই মুহূর্তে বিক্রম বুঝতে পারলেন যে তার আসল লড়াই কেবল তার মা, আইন বা সমাজের সাথে নয়, বরং সেই নাজুক নিরাপত্তার অনুভূতিকে বাঁচানো, যা এই ছোট্ট রান্নাঘরে সবেমাত্র জন্ম নিয়েছে। এবং তিনি জানতেন যে কেউ না কেউ তাদের এটা করা থেকে আটকানোর চেষ্টা অবশ্যই করবে। সেই নাস্তার পর অট্টালিকা আগের মতো রইল না। এমনটা এই কারণে ছিল না কারণ ওখানের জিনিসপত্র বদলে গিয়েছিল, বরং এই কারণ সেই জায়গার ভেতরে লোকেদের চলাফেরার ধরন বদলে গিয়েছিল। সেই 4 শিশু এখন আর পা টিপে টিপে চলত না, যেন তাদের কোনো অদৃশ্য জিনিস ভেঙে যাওয়ার ভয় আছে। তারা এখনও একটু সংকোচের মধ্যে ছিল, কিন্তু এখন তারা এক ঘর থেকে অন্য ঘরে দৌড়ানোর সাহস সঞ্চয় করে নিয়েছিল। তারা অনন্যাকে ফিসফিস করে জিজ্ঞেস করতে শুরু করেছিল যে তারা কি ওই বিশাল সোফা স্পর্শ করতে পারে, এবং যখন বিক্রম ওখান দিয়ে যেতেন, তখন তারা তার দিকে আগের চেয়ে বেশি সময় ধরে তাকাত। বিক্রম এই সব নীরবে দেখলেন। তিনি অনুভব করলেন যে তার কেবল একবার ভ্রূণ কুচকানোর কারণে ওই শিশুদের শরীর শক্ত হয়ে যেত, এবং অনন্যা যদি কেবল নিজের গলা সামান্য ভারী করত, তবে ওই শিশুদের চোখ সাথে সাথে নিচু হয়ে যেত। তিনি কখনো বাড়িতে কাউকে বকা দেননি বা মারেননি, কিন্তু তার ক্ষমতাই ওই শিশুদের মধ্যে ভয় তৈরি করার জন্য যথেষ্ট ছিল, যার অনুভূতি তার আগে কখনো হয়নি। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, অনন্যা ধীরে বলল, যখন সে দেখল যে তিনি দরজায় হেলান দিয়ে তাদের দেখছেন। বাচ্চাদের এখন অভ্যেস নেই। বিক্রম মাথা নাড়লেন এবং এক পা পিছিয়ে গেলেন। আমাকে মাফ করে দিও। অনন্যা তাকে দেখে একটু অবাক হলো। তার মুখ থেকে ক্ষমা শোনার অভ্যেস ছিল না। এই কারণে নয় যে তিনি খারাপ ছিলেন, বরং এই কারণে যে তিনি সবসময় অনেক দূরে এবং নাগালের বাইরে থাকতেন। দুপুরে তার ব্যক্তিগত উকিল এলেন।
যিনি এক মাঝবয়সী ভদ্র ব্যক্তি ছিলেন, যার চেহারা সবসময় গম্ভীর ছিল। বিক্রম তাকে বরাবরের মতো বড় ড্রয়িং রুমে নিয়ে গেলেন না, বরং সরাসরি নিজের অফিসে নিয়ে গেলেন। এই মামলা কি এত সহজ নয়? উকিল পুরো কথা শোনার পর নিজের গলা নিচু করে বললেন, যদি রাজেশ্বরী দেবী চান তবে তিনি এক রাতেই ওই মেয়েটিকে অপরাধী প্রমাণ করতে পারেন। আমার জানা আছে, বিক্রম উত্তর দিলেন, সেই জন্য আমি চাই যে আপনি তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন। উকিল কিছুক্ষণ চুপ রইল। আপনি কার রক্ষা করতে চান? বিক্রম কোনো দ্বিধা ছাড়াই বললেন, সবার। এই উত্তর উকিলকে তাকে আরও গভীরভাবে দেখতে বাধ্য করল। তাহলে আপনাকে একটি কথা স্বীকার করতে হবে, উকিল বললেন। এই মুহূর্ত থেকে আপনি আর মাঝখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নন, আপনাকে পক্ষ বেছে নিতে হবে। বিক্রম খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন এবং তিনি নিজের পক্ষ বেছে নিয়েছিলেন। বিকেলের পর অনন্যার কাছে এক অজানা নম্বর থেকে ফোন এলো। সে ফোন তুলল, কিছু কথা শুনল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফোন তার হাত থেকে পড়ে গেল। কি হলো? বিক্রম সাথে সাথে জিজ্ঞেস করলেন। ওরা বলছে যে আমি শিশুদের অপহরণ করেছি। অনন্যা ফিসফিস করে বলল, ওরা বলছে যে ওরা পুলিশকে খবর দিয়ে দিয়েছে। ঘর যেন জমে গেল। কোণে খেলতে থাকা 4 শিশু মাথা তুলল। তারা বড়দের কথা পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু আতঙ্ক অনুভব করছিল। একটি শিশু দৌড়ে এলো এবং সে অনন্যার পা শক্ত করে ধরে ফেলল। দ্বিতীয় শিশু কোনো শব্দ ছাড়াই কাঁদতে লাগল এবং কাঁপতে লাগল। বিক্রম দ্রুত এগিয়ে এলেন এবং তিনি অনন্যার কাঁধে হাত রাখলেন। আমার দিকে তাকাও, তিনি বললেন। কেউ শিশুদের নিয়ে যেতে পারবে না, কিন্তু যদি ওরা সত্যিই চলে আসে তবে? অনন্যা ঘাবড়ে গিয়ে বলল, আমার কাছে কিছুই নেই, না কাগজ না প্রমাণ। আমি তো কেবল একজন পরিচারিকা। বিক্রম গভীর শ্বাস নিলেন। তুমি কেবল একজন পরিচারিকা নও। সে উপরে তাকালো, তার চোখে ভয় এবং বিভ্রান্তি ছিল। তুমি সেই মানুষ যে আমার সন্তানদের জীবন বাঁচিয়েছ, তিনি বললেন, এবং আমি কাউকেই তোমাকে স্পর্শ করতে দেব না। 1 ঘন্টারও কম সময় গেটের ঘণ্টা বাজল। গাড়ির সাইরেন এবং লোকেদের আওয়াজ শোনা যেতে লাগল। পুরো অট্টালিকায় এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। অনন্যা ভয়ের চোটে শিশুদের নিজের সাথে জড়িয়ে নিল এবং নিজের মাথা নাড়তে লাগল। না, দয়া করে ওদের আমাকে নিয়ে যেতে দেবেন না। বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার উপর বিশ্বাস রাখো। দরজা খুলল এবং পুলিশের পোশাকে 2 জন লোক ভেতরে এলো। তাদের পেছনে এক মহিলা ছিল যে খুব দামি কাপড় পরেছিল এবং যার দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল। রাজেশ্বরী দেবী, বিক্রম, তিনি আগে বললেন। তার কণ্ঠস্বর এমন ছিল যেন তিনি নিজেরই ঘরে পা রাখছেন। আমি কেবল পরিবারের রক্ষা করতে চাই। আমার পরিবার এখানে আছে। বিক্রম অনন্যা এবং শিশুদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন। রাজেশ্বরী দেবী হাসলেন। তুমি এখনও এত জেদি? একজন পুলিশ অফিসার এগিয়ে এলো। আমাদের কাছে অনন্যার বিরুদ্ধে শিশুদের অবৈধভাবে আটকে রাখার অভিযোগ এসেছে। অনন্যা কাঁপতে লাগল। একটি শিশু জোরে জোরে কাঁদতে লাগল। আমরা কোথাও যাব না, মামি খারাপ নয়। সেই চিৎকার সবাইকে এক মুহূর্তের জন্য থামতে বাধ্য করল। বিক্রম সেই কাগজগুলো বের করলেন যা তিনি তৈরি করেছিলেন। এটি ডিএনএ রিপোর্ট, তিনি বললেন, এবং এটি শিশুদের বিশ্বাসের অভিভাবকত্বের নিশ্চিতকরণপত্র। রাজেশ্বরী দেবী এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কেবল 1 সেকেন্ডের জন্য, কিন্তু বিক্রম তা পরিষ্কার দেখলেন। তোমার সাহস কি করে হলো এত দূর যাওয়ার? তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন। আমার এটা অনেক আগেই করা উচিত ছিল, বিক্রম উত্তর দিলেন। পুলিশ অফিসার কাগজপত্র দেখলেন এবং নিজের সঙ্গীর সাথে কথা বললেন। আমাদের এর আরও তদন্ত করতে হবে, তিনি বললেন, কিন্তু এই সময় কেউ শিশুদের এখান থেকে নিয়ে যেতে পারবে না। অনন্যা যেন ভেঙে মাটিতে বসে পড়ল। বিক্রম তাকে সামলালেন। রাজেশ্বরী দেবী এই দৃশ্য দেখলেন এবং তার ঠোঁট কুঁচকে গেল। তুমি নিজেকে ধ্বংস করছো, তিনি বললেন, এক এমন মানুষের জন্য যে তোমার স্তরের নয়। বিক্রম নিজের মায়ের চোখে সরাসরি দেখলেন। আমি নিজেকে বাঁচাচ্ছি। যখন পুলিশের গাড়ি চলে গেল তখন বাড়ির সামনে আবার শান্তি হয়ে গেল, কিন্তু এই শান্তি আগের মতো ছিল না। এটি এক টান টান তারের মতো ছিল। অনন্যা মেঝেতে বসে শিশুদের জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগল। বিক্রম সেখানে দাঁড়িয়ে তাদের দেখতে থাকলেন। তার মনে হলো যে তার ভেতর কিছু পুরোপুরি ভেঙে গেছে। তিনি বুঝে গেলেন যে এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। রাজেশ্বরী দেবী থামবেন না এবং আসল যুদ্ধ তো এখন শুরু হলো। সেই রাতে গুলমোহর স্টেটের অট্টালিকা সবসময়কার মতো আলোয় ঝলমল করছিল, কিন্তু কেউ উষ্ণতা অনুভব করছিল না। অনন্যা শিশুদের সাথে নিচের ঘরে বসেছিল। তার সাহস হচ্ছিল না যে সে তাদের সাথে সাথে ঘুমানোর জন্য উপরে নিয়ে যায়। তার অন্ধকার থেকে নয়, বরং সেই নীরবতা থেকে ভয় লাগছিল, যা দুপুরের ঘটনার পর আরও ভয়ানক হয়ে গিয়েছিল। তার জন্য এখন শান্তি বিশ্রাম ছিল না, বরং এক এমন শূন্যতা ছিল যাতে ভয় আবার ঢুকে পড়তে পারে। 4 শিশু একে অপরের সাথে লেপ্টে বসেছিল এবং বেশি কথা বলছিল না। সবচেয়ে বড় শিশু বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন কারোর ফিরে আসার এবং তাদের নিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। মাম্মি, একটি শিশু অনন্যার কুর্তা ধরল এবং কাঁপতে থাকা হাতে জিজ্ঞেস করল, ওই ঠাকুমা কি আবার আসবে? অনন্যা নিজের ঠোঁট কামড়াল। সে মিথ্যা বলতে চাইছিল না, কিন্তু সত্যও বলতে পারছিল না। মাম্মি এখানে আছে, সে উত্তর দিল। যতক্ষণ মাম্মি এখানে আছে তোমার ভয় পাওয়ার দরকার নেই।
এই কথা সে যতটা শিশুদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল ততটাই নিজেকে বোঝানোর জন্যেও। ওপরতলায় বিক্রম নিজের অফিসে একা দাঁড়িয়েছিলেন। তার উকিল এই কিছুক্ষণ আগেই গিয়েছিলেন। টেবিলে কাগজপত্রের স্তূপ ছিল, ডিএনএ টেস্ট, কল রেকর্ডস এবং হাসপাতালের পুরনো ফাইল। প্রতিটি কাগজ সেই সত্যের এক টুকরো ছিল, যা 5 বছর আগে তাকে স্পর্শ করারও অনুমতি ছিল না। তিনি নিজের কপাল ধরলেন। তার মস্তিষ্ক আগে কখনো এত ক্লান্ত হয়নি। এটি কাজের ক্লান্তি ছিল না, বরং দায়িত্বের বোঝা ছিল। নিজের জীবনে প্রথমবার তিনি সেই মানুষের ব্যথা বুঝছিলেন, যাকে নিজের প্রাণের চেয়ে বেশি অন্যদের প্রাণের রক্ষা করতে হয়। তখনই ফোন বাজল। স্ক্রিনে নাম দেখে তার হাত থমকে গেল। মা। তিনি ফোনটিকে 3 বার বাজতে দিলেন এবং তারপর কেটে দিলেন। 1 মিনিটের মধ্যে মেসেজ এলো, তোমার কি মনে হয় যে ওই কাগজগুলো তোমাকে বাঁচাতে পারবে? তিনি উত্তর দিলেন, না। দ্বিতীয় মেসেজ এলো, তুমি বিষয়গুলোকে অনেক দূর টেনে নিয়ে যাচ্ছ। তিনি তবু চুপ রইলেন। তৃতীয়বার মেসেজ ছোট এবং সোজা ছিল, আমি তোমাকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। তিনি ফোনটিকে টেবিলে উল্টো করে রাখলেন। তার বুক ভারী ছিল, কিন্তু সেই ভারীপনে এক স্পষ্টতা ছিল। তিনি এখন আর দ্বিধাগ্রস্ত ছিলেন না। মাঝরাতের কাছাকাছি তিনি নিচে গেলেন। অনন্যা এখনও ঘুমোয়নি। সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। তার পিঠ ব্যথা করছিল, কিন্তু সে শোয়ার সাহস সঞ্চয় করতে পারছিল না। তাকে দেখে সে অভ্যাসবশত দাঁড়িয়ে পড়ল। বসো, তিনি বললেন। দাঁড়ানোর প্রয়োজন নেই। অনন্যা ইতস্তত করল এবং তারপর বসে পড়ল। ওরা কি ফিরে আসবে? সে ধীর গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ, তিনি সোজা উত্তর দিলেন, অবশ্যই আসবে। সে নিজের মাথা নিচু করে নিল। তাহলে আমার কি করা উচিত? বিক্রম তাকে অনেকক্ষণ ধরে দেখলেন। এবার এক মালিকের নজরে নয়, বরং এক এমন মানুষের নজরে যে অন্যজনের জীবনের সিদ্ধান্ত নিচ্ছে। তুমি কি আমার উপর ভরসা করো? তিনি জিজ্ঞেস করলেন। অনন্যা উপরে তাকালো। তার চোখ ক্লান্ত ছিল, কিন্তু তাতে এক দৃঢ়তা ছিল। যদি আমার আপনার উপর ভরসা না থাকত, তবে আমি অনেক আগেই পালিয়ে যেতাম। বিক্রম মাথা নাড়লেন। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার কথা মানবে। তিনি তার সামনে বসে ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে বললেন, কাল সকালে ওরা আবার চাপ দেবে। ওরা পুলিশ আনতে পারে, প্রেস আনতে পারে, বা আমার মায়ের লোক হতে পারে। তোমাকে কোনো কাগজে সই করতে হবে না, কারোর সাথে একা কথা বলতে হবে না, এবং আমার বলা ছাড়া এই বাড়ি থেকে বাইরে যাবে না। অনন্যা ঢোক গিলল। যদি ওরা আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে? বিক্রম তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, ওদের আগে আমার ওপর দিয়ে যেতে হবে। তখনই 4 জনের মধ্যে একটি শিশু জেগে উঠল এবং উঠে বসল। আঙ্কেল, সে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, মাম্মিকে কি নিয়ে যাবে? সেই প্রশ্ন 2 জন বড়কেই চমকে দিল। বিক্রম হাঁটুর ওপর ভর দিয়ে সেই শিশুর সামনে বসে পড়লেন। না, তিনি দৃঢ়ভাবে বললেন, কেউ মাম্মিকে নিয়ে যাবে না। শিশুটি তাকে কিছুক্ষণ দেখল, যেন এটা ঠিক করছে যে বিশ্বাস করবে কিনা। তারপর সে মাথা নাড়ল এবং অনন্যার কোলে আবার লুকিয়ে পড়ল। সেই মুহূর্তে বিক্রম নিজের হৃদয়ে এক যন্ত্রণা অনুভব করলেন। তিনি বুঝে গেলেন যে এখন যাই হোক না কেন, তিনি এই 4 শিশুর জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে গেছেন। ঘরে ফিরে তিনি ঘুমোলেন না। তিনি নিজের সিন্দুক খুললেন এবং একটি অন্য ফাইল বের করলেন, যা তিনি বছরের পর বছর ধরে স্পর্শ করেননি। সম্পত্তি হস্তান্তর এবং উইলের কাগজপত্র। তিনি সেগুলোর ওপর নিজের মায়ের নাম অনেকক্ষণ ধরে দেখলেন এবং তারপর ধীরে সেটা কেটে দিলেন। তার জায়গায় তিনি 4টি ছোট নাম লিখে দিলেন। শহরের অন্য প্রান্তে রাজেশ্বরী দেবী নিজের বিশাল এবং ফাঁকা ড্রয়িং রুমে বসেছিলেন। তিনি ঘুমননি। তার সামনে চায়ের পেয়ালা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং ফোন টেবিলে প্রস্তুত রাখা ছিল। প্রেসের লোকেদের ফোন করো, তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে বললেন। আমি চাই যে কাল সকালে এই গল্প বাইরে আসুক। কিন্তু সাহেবের কি? অ্যাসিস্ট্যান্ট দ্বিধা করতে করতে জিজ্ঞেস করল। রাজেশ্বরী দেবী এক ঠান্ডা হাসির সাথে বললেন, সে বুঝে যাবে যে নিজের মায়ের সাথে কেউ জিততে পারে না। তার এটা জানা ছিল না যে সেই সময় তার ছেলে নিজের পুরো জীবনকে এক এমন সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে লিখছিল যা দুনিয়ার কোনো শক্তি বদলাতে পারত না। পরদিন সকালে যখন গুলমোহর স্টেটের অট্টালিকা জাগল, তখন তা সূর্যের আলোয় নয়, বরং ফোনের ক্রমাগত বাজতে থাকা ঘণ্টার শব্দে জাগল। বিক্রম খান্না ঘর থেকে বেরোতেই ম্যানেজার সিঁড়ির কাছে অপেক্ষা করছিল। তার চেহারা আগে কখনো এত চিন্তিত দেখায়নি। সাহেব, বাইরে প্রেসের লোক দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, সে জানালো। বিক্রম কোনো অবাক হওয়া ছাড়াই মাথা নাড়লেন। তিনি এই কথার আন্দাজ করে নিয়েছিলেন। তার শুধু জানা ছিল না যে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। কেবল এক রাতে তার বাড়ির গল্পকে সবচেয়ে কুৎসিতভাবে বাইরে টেনে আনা হয়েছিল। তিনি 2য় তলার বারান্দায় এলেন। গেটের নিচে মিডিয়ার অনেক গাড়ি দাঁড়িয়েছিল এবং লোকেরা ক্যামেরা ও মাইক নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল। ওখানের পরিবেশ সত্য জানার মতো ছিল না, বরং কোনো বিস্ফোরণের অপেক্ষার মতো ছিল। অনন্যা তার পেছনে দাঁড়িয়েছিল,
এবং নিজের কুর্তার আঁচল শক্ত করে ধরেছিল। ওরা কি জানতে পেরে গেছে? সে ভারী গলায় জিজ্ঞেস করল। ওরা সেটা জানতে পেরেছে যা ওদের বলা হয়েছে, বিক্রম উত্তর দিলেন। সত্য নয়। নিজে 4 শিশু খাবার টেবিলের চারপাশে বসেছিল। তারা বেশি কিছু খেতে পারছিল না এবং বারবার জানালার দিকে তাকাচ্ছিল, যেখান থেকে লোকেদের আওয়াজ আসছিল। সবচেয়ে ছোট শিশু ধীরে জিজ্ঞেস করল, মাম্মি, বাইরে এত লোক কেন? অনন্যা ঝুঁকে তার চুলে হাত বুলিয়ে দিল। এমনিতে লোক দেখা করতে এসেছে। শিশুটি আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার চোখে অস্থিরতা পরিষ্কার ছিল। সকাল প্রায় 8টার সময় বিক্রমের ফোন বাজল। এক অজানা নম্বর। তিনি ফোন তুললেন। বিক্রম খান্না? অন্য প্রান্ত থেকে এক লোকের পরিষ্কার আওয়াজ এলো। আমরা এই খবরের সত্যতা যাচাই করতে চাই যে আপনি নিজেরই ঘরে শিশুদের অপহরণের কথা গোপন করছেন। আপনার কি কিছু বলার আছে? বিক্রম এক মুহূর্তের জন্য চুপ রইলেন। না, তিনি বললেন, আমি ফোনে কোনো উত্তর দিই না। আপনি কি দায়িত্ব থেকে পালাচ্ছেন? ওই লোক জোর দিয়ে জিজ্ঞেস করল। আমি শিশুদের রক্ষা করছি, বিক্রম বললেন এবং ফোন কেটে দিলেন। কেবল 1 ঘন্টার মধ্যে এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ল। কোনো প্রসঙ্গ ছাড়াই ঠান্ডা এবং প্রাণহীন শিরোনাম তৈরি হতে লাগল। ধনী ব্যবসায়ী অট্টালিকায় 4 শিশুকে লুকিয়ে রেখেছেন। পরিচারিকার ওপর অপহরণের অভিযোগ। চাকচিক্যের পেছনের দ্বৈত জীবন। অনন্যা টিভি স্ক্রিনের সামনে বসে সেই চলতে থাকা শিরোনামগুলো দেখছিল এবং তার হাত কাঁপছিল। ওরা আমাকে অপরাধী বলছে, সে ফিসফিস করে বলল। বিক্রম পেছন থেকে এসে টিভি বন্ধ করে দিলেন। এখন আর দেখো না। কিন্তু যদি সব লোক এটাই সত্য মেনে নেয় তবে কি হবে? সে জিজ্ঞেস করল। যদি শিশুরা বড় হয়ে এইসব পড়ে তবে কি হবে? বিক্রম সাথে সাথে উত্তর দিলেন, না। ওই প্রশ্ন প্রতিটি অভিযোগের চেয়ে বেশি বেদনাদায়ক ছিল। ওরা সত্য জানতে পারবে, তিনি অবশেষে বললেন, এবং আমি এটা নিশ্চিত করব। দুপুরে তার এক পুরনো পরিচিত এবং বিজনেস পার্টনারের ফোন এলো। বিক্রম, তার কণ্ঠে এখন আর আগের মতো উষ্ণতা ছিল না। এই বিষয়টি অনেক বড় হয়ে গেছে। বোর্ড এই বিষয়ে আলোচনা করছে যে আমাদের কি আপাতত কাজ বন্ধ করে দেওয়া উচিত। আমি বুঝতে পারছি, বিক্রম উত্তর দিলেন। তাহলে আপনারা সেটাই করুন যা আপনাদের ঠিক মনে হয়। ওই কল শেষ হলো। তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয়। প্রতিটি সম্পর্ক যা সম্মান এবং স্বচ্ছ ইমেজের উপর টিকে ছিল পিছিয়ে যেতে লাগল। অনন্যা তার দিকে চিন্তিত নজরে তাকালো। আপনি কি সবকিছু হারিয়ে ফেলবেন? বিক্রম হালকা হাসলেন। হয়তো। তিনি নিজের মাথা নিচু করলেন। যদি আমার কারণে, এই শিশুদের কারণে আপনি সবকিছু হারিয়ে ফেলেন তবে... বিক্রম তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। এমন কথা বলো না। তিনি তাকে দেখলেন এবং ধীরে বললেন, এমন অনেক জিনিস ছিল যা আমি সবকিছু মনে করতাম, কিন্তু সেগুলো ছিল না। এবং কিছু এমন জিনিস যা আমার মনে হয়েছিল যে আমি হারিয়ে ফেলেছি, সেগুলো এখন আমি ফিরে পেয়েছি। বিকেলের পর পুলিশ আবার এলো, এবার এক সরকারি নোটিশের সাথে যে তদন্ত শুরু করা হচ্ছে। অনন্যাকে সহযোগিতা করতে বলা হলো, কিন্তু তাকে হেফাজতে নেওয়া হলো না। 4 শিশুকে বিক্রমের অস্থায়ী তত্ত্বাবধানে বাড়িতেই থাকার অনুমতি দেওয়া হলো। যখন গাড়িগুলো চলে যাওয়ার পর গেট বন্ধ হলো, তখন বাড়িতে এক ক্লান্ত শান্তি নেমে এলো। অনন্যা দেওয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। আমার এইভাবে লোকেদের নজরে আসার অভ্যাস নেই, সে হাঁপাতে হাঁপাতে বলল। আমি তো শুধু চেয়েছিলাম যে শিশুরা বাঁচতে পারে। বিক্রম তার পাশে বসে পড়লেন। কিন্তু এখন তাদের মাঝে মালিক এবং পরিচারিকার দূরত্ব ছিল না, বরং দুজন এমন বড়দের ছিল যারা এক ছোট দুনিয়াকে ভেঙে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে। আমি জানি, তিনি বললেন, এবং সেই জন্য আমি পিছিয়ে যাব না। অন্যদিকে শহরে রাজেশ্বরী দেবী নিজের ড্রয়িং রুমে এক বড় স্ক্রিনের সামনে বসেছিল, যাতে লাইভ নিউজ চলছিল। তিনি এটি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন, আনন্দের সাথে নয়, বরং এক গণনার সাথে। এখনও যথেষ্ট নয়, তিনি বললেন, এটাকে আরও মজবুত হতে হবে। অ্যাসিস্ট্যান্ট দ্বিধা করতে করতে জিজ্ঞেস করল, যদি বিক্রম সাহেব পাল্টা আঘাত করেন? তবে রাজেশ্বরী দেবী নিজের ঠোঁট কুঁচকালেন। এখনও খুব দুর্বল। তার জানা ছিল না যে বাইরে থেকে তিনি যে চাপই সৃষ্টি করছিলেন তা তার ছেলেকে ভেতর থেকে আরও বেশি শক্তিশালী করে তুলছিল। যখন রাত হলো, 4 শিশু মেঝেতে ছবি আঁকছিল। তারা একটি বাড়ি আঁকল এবং 5 জন মানুষকে হাত ধরা অবস্থায় দেখালো। তাদের মধ্যে কেউই রাজেশ্বরী দেবীকে আঁকেনি। তাদের জানা ছিল না যে তিনি কে, এবং হয়তো তাদের প্রয়োজনও ছিল না। বিক্রম দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। প্রথমবার হারানোর ভয়ে তাকে পালাতে বাধ্য করছিল না, বরং লড়াই করার জন্য প্রস্তুত করছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এখন থেকে এই লড়াই কেবল আইনি বা সম্মানের নয়, বরং এটি এক পরিবার ডাকার অধিকারের লড়াই। খবর ছড়ানোর পর তৃতীয় দিন ছিল। গুলমোহর এস্টেটের অট্টালিকা এখন কেবল এক বাড়ি ছিল না, বরং এক হটস্পট হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি দরজা খুললে সন্দেহভরা দৃষ্টি থাকত এবং প্রতিটি শব্দকে অপরাধের মতো বিকৃত করে পেশ করা হতো। সেই সকালে বিক্রম নিজের অফিসে খুব তাড়াতাড়ি বসে গিয়েছিলেন। তার সামনে আগের চেয়েও মোটা ফাইল ছিল, যা খুব সাবধানে সাজানো হয়েছিল। অফিসিয়াল ডিএনএ টেস্টের ফলাফল এসে গিয়েছিল। এখন এটা কোনো সন্দেহ বা অনুমান ছিল না, সেই 4 শিশু তারই ছিল।
তিনি সেই কাগজটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, প্রমাণ খোঁজার জন্য নয়, বরং নিজেকে এটা মনে করানোর জন্য যে এই সত্য বিদ্যমান, কেউ একে যতই অস্বীকার করতে চাক না কেন। তার মনে পূর্ণ আনন্দ ছিল না, শুধু এক ভারী অনুভূতি ছিল, যেন তিনি হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেয়েছেন, কিন্তু সেই সাথে এটাও জেনে নিয়েছেন যে এর মূল্য অনেক বড় হবে। উকিল ভেতরে এসে আরও কিছু নথিপত্র টেবিলে রাখলেন। রাজেশ্বরী দেবী অনন্যার শিশুদের সাথে দেখা করার অধিকারকে অস্থায়ীভাবে স্থগিত করার আবেদন করেছেন। তিনি গম্ভীর স্বরে বললেন, কারণ হিসেবে দেখানো হয়েছে মানসিক কারসাজি এবং আবেগগত দখল। বিক্রম এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি থামবেন না। তিনি বললেন, না, উকিল উত্তর দিলেন, এবং এবার তিনি খুব পরিকল্পিতভাবে এগোচ্ছেন। নিচে অনন্যা শিশুদের কাপড় পরাতে সাহায্য করছিল, যাতে তারা পেছনের বাগানে একটু রোদ পোহাতে পারে। সে প্রতিটি কাজ খুব ধীরে এবং সাবধানের সাথে করছিল, যেন তার ভয় হয় যে সামান্য ভুল সব কিছু শেষ করে দেবে। 4 শিশু তার থেকে এক মুহূর্তের জন্যও দূরে যাচ্ছিল না। তারা বেশি প্রশ্ন করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাদের নজর সবসময় বড়দের প্রতিটি নড়াচড়ার ওপর আটকে থাকত। মাম্মি, একটি শিশু ধীরে জিজ্ঞেস করল, যদি ওরা আমাদের প্রশ্ন করে তবে আমাদের কি বলা উচিত? অনন্যা হাঁটু গেড়ে তার সামনে বসল। তোমাকে শুধু সেটাই বলতে হবে যা তুমি অনুভব করো, সে উত্তর দিল। কেউ তোমাকে অন্য কথা বলার জন্য বাধ্য করতে পারবে না। বাগানের অন্যদিকে দাঁড়িয়ে বিক্রম এসব দেখছিলেন। তিনি দেখলেন যে কিভাবে অনন্যা ঝুঁকে কাজ করে, কিভাবে সে প্রতিটি শিশুর কাঁধে নিজের হাত রাখে, খুব কোমলতা এবং দৃঢ়তার সাথে। এক এমন বন্ধন যার জন্য কোনো প্রতিশ্রুতির প্রয়োজন ছিল না। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে তার মা একে আবেগগত দখল কেন বলেছিলেন, কারণ এটি সেই শক্তি যা টাকা দিয়ে কেনা যেত না। দুপুরে সোশ্যাল ওয়েলফেয়ারের কর্মকর্তাদের একটি দল এলো। তারা প্রেসের মতো চিৎকার করছিল না, কিন্তু তাদের চাপ অনেক বেশি ছিল। তাদের কণ্ঠস্বর খুব মাপা ছিল, কিন্তু চোখে সন্দেহ পরিষ্কার ছিল। তারা থাকার পরিস্থিতি, শিশুদের মানসিক অবস্থা এবং অনন্যার সাথে তাদের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করল। অনন্যা প্রতিটি প্রশ্নের উত্তর কাঁপানো কিন্তু পরিষ্কার গলায় দিল। সে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করল না। সে শুধু সেই দিনগুলোর গল্প শোনাল যা সে ওই শিশুদের সাথে কাটিয়েছিল। সেই হলুদ ভাত, সেই বৃষ্টির রাতগুলো যখন শিশুদের জ্বর আসায় সে জেগে থাকত, সেই মুহূর্তগুলো যখন শিশুরা ভয়ের স্বপ্নের কারণে চিৎকার করে জেগে উঠত। একজন মহিলা কর্মকর্তা অনেকক্ষণ ধরে কিছু লিখলেন এবং তারপর মাথা তুলে জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় যে আপনি একজন পরিচারিকার সীমা অতিক্রম করে ফেলেছেন? অনন্যা কয়েক সেকেন্ডের জন্য চুপ রইল। আমার মনে হয় যখন একটি শিশু বেওয়ারিশভাবে ফেলে দেওয়ার কারণে মারা যাওয়ার উপক্রম হয়, তখন সমস্ত সীমা অর্থহীন হয়ে যায়, সে উত্তর দিল। সেই উত্তর ঘরে নিস্তব্ধতা নামিয়ে আনল। বিক্রম ঠিক সেই সময় ভেতরে এলেন। আমি এর সত্যতা নিশ্চিত করছি, তিনি বললেন। সে যা কিছু করেছে তা আমার সম্মতিতে হয়েছে। দলের একজন সদস্য তাকে অবাক হয়ে দেখলেন। কিন্তু রেকর্ড অনুযায়ী সেই সময় আপনার শিশুদের অস্তিত্ব সম্পর্কে জানা ছিল না। তাহলে আমি আমার সেই দেরির দায়িত্ব নিচ্ছি, বিক্রম উত্তর দিলেন। ওর নয়। সেই মিটিং আসার চেয়ে বেশি লম্বা হলো, এবং যখন তারা গেল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনন্যা এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে সিঁড়িতেই বসে পড়ল। বিক্রম তাকে জলের গ্লাস দিলেন। তুমি খুব ভালো করেছ, তিনি বললেন। সে ক্লান্ত হাসি দিয়ে বলল, আমার শুধু ভয় হয় যে আমি যথেষ্ট ভালো নই। তিনি মাথা নাড়লেন। তোমার চেয়ে ভালো কেউ করতে পারত না। শহরের অন্য প্রান্তে রাজেশ্বরী দেবী এক অতিথির সাথে দেখা করছিলেন। সেই লোক প্রেস বা সরকারের লোক ছিল না, বরং এক অনেক বড় এবং প্রভাবশালী শিশু সুরক্ষা সংগঠনের ছিল। আপনি কি চান? সেই লোক সোজা প্রশ্ন করল। রাজেশ্বরী দেবী নিজের চায়ের পেয়ালা নিচে রাখলেন। আমি চাই যে ওই শিশুদের এক ভালো পরিবেশে রাখা হোক, তিনি বললেন, যেখানে এক গরিব পরিচারিকা তাদের মানসিক শোষণ না করতে পারে। ওই লোক চুপ রইল। আপনি বুঝছেন যে এমনটা করে আপনি সরাসরি নিজের ছেলের বিরুদ্ধে যাচ্ছেন? রাজেশ্বরী দেবী শান্তভাবে হাসলেন। আমি তো অনেক আগে থেকেই তার বিরুদ্ধে। যখন রাত হল, বিক্রমের কাছে উকিলের ফোন এলো। তার কণ্ঠস্বর ধীর ছিল। কাল এক জরুরি শুনানি হবে, তিনি বললেন, অস্থায়ী অভিভাবকত্বের ইস্যুতে। বিক্রম ড্রয়িং রুমের দিকে তাকালেন, যেখানে 4 শিশু কার্পেটের ওপর ঘুমিয়ে পড়েছিল। তাদের মাথা একে অপরের সাথে লেগেছিল। অনন্যা তাদের কাছে বসেছিল। তার চোখ লাল ছিল, কিন্তু সে তাদের থেকে দূরে যাচ্ছিল না। কাল, বিক্রম নিজেকে বললেন, আমাদের অনেক মানুষের সামনে দাঁড়াতে হবে। অনন্যা ওপরে তাকালো। আমার ভয় নেই, সে বলল। শুধু ভয় হয় যে শিশুদের এখান থেকে যেন না নিয়ে যাওয়া হয়। বিক্রম তার কাঁধে হাত রাখলেন। কাল আমি তোমার পেছনে দাঁড়িয়ে থাকব না, তিনি বললেন। আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকব। বাইরে পাহাড় থেকে বাতাস বইছিল, যা আসন্ন ঝড়ের আভাস দিচ্ছিল। এবং বিক্রম জানতেন যে কালকের শুনানি না কেবল ওই 4 শিশুর ভবিষ্যৎ ঠিক করবে, বরং এটাও ঠিক করবে যে তারা তাদের বাকি জীবনে কী ধরনের মানুষ হবে। পরদিন সকালে গুলমোহর এস্টেটের আকাশ আগের চেয়ে অনেক বেশি ধোঁয়াশাচ্ছন্ন ছিল। বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বাতাসে এক ভারী ভাব ছিল, যেন কোনো ঝড় আসতে চলেছে।
বিক্রম খান্না সকাল 7টার সময় নিচে এলেন এবং দেখলেন যে 4 শিশু সোফায় একে অপরের সাথে লেপ্টে বসে আছে এবং অনন্যা তাদের কাপড় ঠিক করছে। যখন তারা বাড়ি থেকে বেরোলেন তখন কোনো হট্টগোল ছিল না, কিন্তু গাড়ির ভেতরের শান্তি অনন্যাকে আরও বেশি অস্থির করে তুলছিল। লক্ষ্য খুব ধীর গলায় জিজ্ঞেস করল যে ওরা কি আবার বাড়ি ফিরে আসবে। তখন বিক্রম তার চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ। শুনানি এক ছোট ঘরে হলো, যেখানে পরিবেশ কোনো আদালতের মতো তো ছিল না, কিন্তু এতটাই গম্ভীর অবশ্যই ছিল যে কারোর জোরে শ্বাস নেওয়ার সাহস ছিল না। একদিকে বিক্রম এবং অনন্যা ছিল এবং অন্যদিকে শিশু সুরক্ষা সংস্থার প্রতিনিধি, তাদের উকিল এবং রাজেশ্বরী দেবী বসেছিলেন। রাজেশ্বরী দেবী শিশুদের দিকে একবারও তাকালেন না, যেন তারা সেখানে নেই। শুনানি শুরু হতেই আইনি শব্দের জাল পাতা হলো এবং যখন রাজেশ্বরী দেবীর পালা এলো তখন তিনি খুব ঠান্ডা স্বরে বললেন যে তিনি শিশুদের এক সঠিক পরিবেশে দেখতে চান, ওই ব্যক্তির সাথে নয় যার কাছে না কোনো যোগ্যতা আছে আর না কোনো বোধ। অনন্যাকে যখন বলার সুযোগ দেওয়া হলো তখন সে মাথা তুলে বলল যে সে গরিব এবং কম পড়াশোনা জানা, কিন্তু সে ওই শিশুদের তখন ছাড়েনি যখন তাদের আবর্জনায় মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিক্রম দাঁড়িয়ে স্পষ্ট করলেন যে তিনি নিজের শিশুদের জীবন থেকে এই কারণে দূরে ছিলেন কারণ তিনি ভুল মানুষের ওপর ভরসা করেছিলেন। তিনি জোর দিয়ে বললেন যে অনন্যা তার শিশুদের বাঁচিয়েছে এবং যদি আজ তারা সুস্থ থাকে তবে তা ওর কারণে। যখন এক কর্মকর্তা জিজ্ঞেস করলেন যে তিনি কি নিজের সম্মান এবং সম্পত্তির এক অংশ ছাড়তে প্রস্তুত, তখন বিক্রম কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ বললেন। শেষে এই রায় শোনানো হলো যে পরবর্তী আদেশ পর্যন্ত শিশুরা বিক্রম খান্নার কাছে থাকবে এবং অনন্যা তাদের দেখাশোনা চালিয়ে যাবে। এই কথা শুনে অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং শিশুরা তাকে জড়িয়ে ধরতে লাগল। রাজেশ্বরী দেবী যাওয়ার সময় বিক্রমকে বললেন যে এটা এখনও শেষ হয়নি, কিন্তু বিক্রম উত্তর দিলেন যে তিনি 5 বছর ভুল রাস্তা বেছে নিয়েছিলেন এবং এখন তিনি পিছিয়ে যাবেন না। বাড়ি ফেরার সময় গাড়িতে শান্তি ছিল, কিন্তু এখন সেই শান্তি ভারী ছিল কারণ তারা সবাই সাথে ছিল। পরের কিছুদিন খুব শান্ত কাটল, কিন্তু বিক্রম জানতেন যে রাজেশ্বরী দেবী সহজে হার মানবেন না। এক রাতে যখন শিশুরা ঘুমিয়ে পড়েছিল, বিক্রম অনন্যাকে বললেন যে সে এখন কাউকে উত্তর দেবার জন্য বাধ্য নয়। পরদিন সকালে রাজেশ্বরী দেবী না জানিয়ে বাড়ি চলে এলেন এবং তিনি বাড়ির পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন। বিক্রম প্রথমবার নিজের মায়ের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে বললেন যে এই বাড়ি এখন মানুষের থাকার জায়গা হয়ে গেছে এবং তারা তার পরিবারের অংশ। তিনি পরিষ্কার করে দিলেন যে তারা এখন আর নিজের মায়ের ভয়ের ছায়ায় বাঁচবেন না এবং তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে দিলেন। রাজেশ্বরী দেবী কিছু না বলে চলে গেলেন এবং অট্টালিকার দরজা বন্ধ হওয়ার শব্দ এক পুরনো যুগের শেষের মতো লাগল। অনন্যা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল যে তারা কি সত্যিই নিরাপদ। তখন বিক্রম বললেন যে যদি তিনি এমনটা না করতেন তবে তারা শিশুদের আবার হারিয়ে ফেলতেন। রাতে বিক্রম এক অফিসিয়াল বয়ান লিখলেন যাতে তিনি নিজের দেরির পুরো দায়িত্ব নিলেন এবং শিশুদের রক্ষার প্রতিজ্ঞা করলেন। কিছু সপ্তাহ পর গুলমোহর স্টেটে জীবনের এক নতুন জোয়ার শুরু হলো, যেখানে ব্যবসায়িক মিটিংয়ের বদলে শিশুদের হাসির শব্দ গঞ্জিত হতো। বিক্রম শিশুদের স্কুলে ভর্তি করালেন এবং যখন অঙ্কিত জিজ্ঞেস করল যে মাম্মিও কি সাথে যাবে, তখন বিক্রম হাসতে হাসতে হ্যাঁ বললেন। খাবারের টেবিলে এখন সেই হলুদ ভাত গর্বের সাথে পরিবেশন করা হতো এবং কেউ এখন তা খেতে লজ্জা অনুভব করত না। অনন্যা এক রাতে বারান্দায় বিক্রমকে জিজ্ঞেস করল যে তার কি কোনো অনুশোচনা আছে। তখন তিনি বললেন যে তার কেবল এই বিষয়ে অনুশোচনা আছে যে তিনি এই সিদ্ধান্ত আগে কেন নেননি। যখন অঙ্কিত জিজ্ঞেস করল যে তারা কি এখন এখানেই থাকবে, তখন বিক্রম উত্তর দিলেন, হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। 5 বছর আগে নিজেকে পরাজিত মনে করা বিক্রম এখন বুঝে গিয়েছিলেন যে যেই জিনিসগুলো হারিয়ে গেছে বলে মনে হয় তাদের পাওয়ার জন্য শুধু একটু সাহসের প্রয়োজন হয়। এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস টাকা নয়, বরং সেই জায়গা যেখানে আপনি ভালোবাসা পাবেন এবং কেউ আপনাকে ছেড়ে দেওয়ার চিন্তা পর্যন্ত করবে না। যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তবে অনুগ্রহ করে নিজের মতামত শেয়ার করুন এবং মনে রাখবেন যে কখনো কখনো একজন মানুষের না ছেড়ে দেওয়া পুরো জীবন বদলে দেয়। পরের কিছু মুহূর্ত পর্যন্ত সেই বিশাল ড্রয়িং রুমে কেউ একটি শব্দও বলল না। সেই ঘর হঠাৎ খুব ছোট এবং দম বন্ধ করা মনে হতে লাগল, যেন প্রতিটি শ্বাস সেই না বলা এবং চাপা কথার মাঝে আটকে গেছে। রাজেশ্বরী দেবী নিজের ছেলের সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে এখন আর সেই পুরনো কঠোরতা ছিল না, কিন্তু তিনি এখনও নুইয়ে পড়েননি। এটি সেই মানুষের দৃষ্টি ছিল যে প্রথমবার এটা অনুভব করেছিল যে তার সেই শক্তি, যাকে সে কখনো শেষ না হওয়া বলে মনে করত, এখন তার হাত থেকে পিছলে যাচ্ছে। তোমার কি সত্যিই মনে হয় যে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো? তিনি অত্যন্ত ধীর এবং মাপা গলায় জিজ্ঞেস করলেন। বিক্রম খান্না নিজের মায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে উত্তর দিলেন, আমি নিয়ন্ত্রণের চেষ্টা করছি না মা, আমি শুধু এখন আর চুপ থেকে এই মিথ্যার অংশ হতে পারি না। রাজেশ্বরী দেবী এক ঠান্ডা এবং শুকনো হাসি হেসে বললেন যে এই নীরবতাই এই পরিবারের সম্মানকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তিনি যুক্তি দিলেন যে যদি সেই দিন তিনি সেই কঠোর সিদ্ধান্ত না নিতেন তবে বিক্রম আজ এই অবস্থানে থাকতেন না।
বিক্রম গভীর শ্বাস নিলেন এবং বললেন, হতে পারে মা, কিন্তু যদি আপনি আমার জন্য সেই সিদ্ধান্ত না নিতেন তবে আমি গত 5 বছর ধরে এক জ্যান্ত লাশ হয়ে বাঁচতাম। এই কথা শুনে রাজেশ্বরী দেবী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে তার ছেলের অভ্যন্তরীণ ব্যথা টাকা বা বংশগত জৌলুস দিয়ে মিটতে পারে না। তিনি তিক্ততার সাথে জিজ্ঞেস করলেন যে এই শিশুরা কি বড় হয়ে তাকে ক্ষমা করবে, বা জিজ্ঞেস করবে যে সে সেই সময় কোথায় ছিল যখন তাদের আবর্জনায় মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। বিক্রম স্বীকার করলেন যে তারা অবশ্যই জিজ্ঞেস করবে, এবং তিনি তাদের সম্পূর্ণ সততার সাথে উত্তর দেবেন। অনন্যা যে এতক্ষণ করিডোরে চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল, এগিয়ে এসে নিজের আওয়াজ তুলল। সে রাজেশ্বরী দেবীকে বলল যে নীরবতা কেবল বড়দের অপরাধ এবং তাদের ভয়ের রক্ষা করে, শিশুদের নয়। অনন্যা বলল যে শিশুদের জন্য সবচেয়ে বেদনাদায়ক জিনিস তেতো সত্য হয় না, বরং এই অনুভূতি হয় যে তাদের আপনজনরাই তাদের রাখার যোগ্য মনে করেনি। বিক্রম নিজের মাকে পরিষ্কার বলে দিলেন যে তারা এখন তার ভয় এবং বাধা নিষেধের ছায়ায় বাঁচবেন না, এবং তিনি রাজেশ্বরী দেবীকে অট্টালিকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলে দিলেন। রাজেশ্বরী দেবী ঘুরতে ঘুরতে স্বীকার করলেন যে তিনি যা কিছু করেছেন তা পরিবার হারানোর ভয় করেছিলেন। তিনি কোনো বিদায় ছাড়াই সেখান থেকে চলে গেলেন, এবং অট্টালিকার ভারী প্রধান দরজা বন্ধ হওয়ার শব্দ এক পুরনো এবং দমনমূলক যুগের শেষের মতো ছিল। যেই তিনি গেলেন, 4 শিশু ঘর থেকে বেরিয়ে এলো এবং অনন্যার কোলে লুকিয়ে পড়ল। বিক্রম সেই রাতে এক অফিসিয়াল শপথপত্রে সই করলেন, যা কোনো বিজনেস ডিলের জন্য নয়, বরং নিজের সেই 4 ছেলের রক্ষা এবং তাদের ভবিষ্যতের জন্য এক অটুট প্রতিজ্ঞা ছিল। ধীরে ধীরে গুলমোহর এস্টেটের সেই অট্টালিকায় এক নতুন এবং বাস্তব জীবন শুরু হলো। এখন সেখানে ব্যবসায়িক মিটিংয়ের বদলে শিশুদের দৌড়াদৌড়ি এবং হাসির শব্দ গুঞ্জিত হতো। এক সকালে যখন বিক্রম নিচে বসে পিয়ুষের জুতোর ফিতে বাঁধছিলেন, তখন শিশুটি সরলতার সাথে জিজ্ঞেস করল যে বাবা আগে তাদের সাথে কেন থাকতো না। বিক্রমের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তিনি লক্ষ্যের চোখের দিকে তাকিয়ে বললেন যে বাবার তখন জানা ছিল না এবং তিনি ভয় পেতেন, কিন্তু এখন তিনি কখনো ভয় পাবেন না, আর না তাদের ছেড়ে যাবেন। অনন্যা এসব দূর থেকে দেখছিল, এবং তার বিশ্বাস হয়ে গেল যে শিশুরা অবশেষে সঠিক এবং নিরাপদ জায়গায় পৌঁছে গেছে। উকিলের বার্তা এলো যে রাজেশ্বরী দেবী নিজের আইনি দাবিগুলো ফিরিয়ে নিয়েছেন, যার ফলে এক লম্বা পারিবারিক সংঘাত সমাপ্ত হয়ে গেল। বিক্রমের কোনো বড় খুশি হলো না, শুধু এক গভীর শান্তি অনুভব হলো যে এক দুঃখজনক অধ্যায় এখন বন্ধ হয়ে গেছে। তিনি অনন্যাকে জিজ্ঞেস করলেন যে তার কি নিজের জীবনের 5 বছর এই শিশুদের জন্য বাজি রাখার কোনো অনুশোচনা আছে। তখন সে সাথে সাথে না করে দিল। কয়েক সপ্তাহ পর অট্টালিকার পরিবেশ পুরোপুরি বদলে গেল, এবং শিশুরা এখন কোনো ভয় ছাড়াই স্বাধীনভাবে প্রতিটি ঘরে খেলত। বিক্রম নিজেই তাদের স্কুলের ভর্তির ফর্ম ভরলেন। ডিনারের টেবিলে আবার সেই হলুদ ভাত দেখা দিল, যা এখন গরিবীর বাধ্যবাধকতা নয়, বরং সেই পরিবারের পরিচয় এবং একতার সুখদ স্মৃতি হয়ে উঠেছিল। বিক্রম অনন্যার সাথে রান্নাঘরে বাসন পরিষ্কার করতে সাহায্য করলেন, যাতে তাদের মাঝের পুরনো সামাজিক দূরত্ব পুরোপুরি মুছে গেল। বিক্রমের এক জনসমক্ষে দেওয়া বক্তব্য মিডিয়ায় জারি হল, যাতে তিনি নিজের পুরনো ভুলগুলোর পুরো দায়িত্ব নিলেন এবং শিশুদের রক্ষার সংকল্প করলেন। ধীরে ধীরে প্রেস এবং বাইরের লোকেদের হস্তক্ষেপও শান্ত হয়ে গেল। যখন সবচেয়ে ছোট শিশু অঙ্কিত জিজ্ঞেস করল যে তারা কি সবসময় এখানেই থাকবে, তখন বিক্রম তাকে নিজের কোলে তুলে নিয়ে বললেন, হ্যাঁ, এটাই এখন আমাদের বাড়ি। বিক্রম এখন সেই মানুষ ছিলেন না যে 5 বছর আগে শূন্যতা এবং বিষাদে জীবন কাটাচ্ছিল। তিনি অনুভব করলেন যে যেই খুশি এবং সম্পর্কগুলো হারিয়ে গেছে বলে মনে হয়, তাদের ফিরে পাওয়ার জন্য শুধু একটু সাহস এবং সত্যের সাথে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়। গল্পের সমাপ্তি এই বার্তার সাথে হয় যে প্রতিটি শিশুর ভালোবাসা এবং নিরাপত্তা পাওয়ার জন্মগত অধিকার আছে, এবং কখনো কখনো একজন মানুষের শক্তভাবে সাথে না ছেড়ে দেওয়াই পুরো দুনিয়া এবং আগামী প্রজন্মের জীবনকে এক নতুন এবং ভালো দিকে মোড় দিয়ে দেয়। বিক্রম খান্না আবার নিজের কাজের ঘরে এলেন এবং তিনি সেই বয়ানটি আবার পড়লেন যা তিনি লিখেছিলেন। তিনি প্রতিটি শব্দকে মনোযোগ দিয়ে দেখলেন এবং তারপর সেই নথির শেষে আরেকবার নিজের সই করে দিলেন, যেন তিনি নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে কিছু ভুলকে কখনো পুরোপুরি মেটানো যায় না, কিন্তু কিছু পছন্দ এত বড় হয় যে তা বাকি জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। বাইরে সেই 4 শিশুর ঘরে নাইট ল্যাম্পের হালকা আলো এখনও জ্বলছিল, এবং বিক্রম অনেকক্ষণ ধরে তা দেখতে থাকলেন। এখন তার সেই দরজার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার থেকে ভয় লাগছিল না। কিছু সপ্তাহ পর গুলমোহর এস্টেটের সেই অট্টালিকা একদম আলাদা দুপুর দেখল, যেখানে এখন না তো অতিথিদের ভিড় ছিল, না ব্যস্ত কার্যতালিকা, আর না ফোনের ক্রমাগত বাজতে থাকা ঘণ্টা। শুধু বাগানের গাছের সাথে ধাক্কা খাওয়া বাতাসের শব্দ ছিল, যাতে দুপুরের রোদ এবং পাতার শব্দ মিশেছিল।
চার শিশু এখন ড্রয়িং রুমের মেঝেতে বসে ধাঁধা মেলাতে ব্যস্ত ছিল। এখন তারা একে অপরের সাথে ঘেঁষে বসেছিল না, যেন তাদের নিজেদের বাঁচাতে হবে, বরং তারা স্বাধীনভাবে ছড়িয়ে খেলছিল এবং কখনো কখনো কোনো টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াও করে নিচ্ছিল। অনন্যা কাছেই বসে এক পুরনো শার্ট মেরামত করছিল। সে খুব ধীরে কাজ করছিল, কারণ সেই মুহূর্তের প্রতিটি সেকেন্ডকে বেছে নিতে চাইছিল। সে এত দীর্ঘ সময় ধরে ভয় এবং সাবধানতায় বাঁচতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তার এই শান্তিতে বিশ্বাস করতে সময় লাগছিল। বিক্রম সিঁড়ি গিয়ে নিচে এলেন। তার হাতে কাগজের এক তাড়া ছিল, যা কোনো বিজনেস কন্ট্রাক্ট নয়, বরং সেই 4 শিশুর স্কুলের রেজিস্ট্রেশন ফর্ম ছিল। তিনি নরম গলায় জানালেন যে 1 সপ্তাহ পর শিশুরা স্কুলে যাবে। যা শুনে নিতিন উজ্জ্বল চোখে জিজ্ঞেস করল যে এটা কি সত্যি। অঙ্কিত অনন্যার হাত ধরে জিজ্ঞেস করল যে মাম্মিও কি সাথে যাবে, যার উপর অনন্যা এক মুহূর্তের জন্য থামল এবং বিক্রমের দিকে তাকালো। বিক্রম হাসতে হাসতে বললেন যে অবশ্যই সে সাথে যাবে। অনন্যা অঙ্কিতকে জড়িয়ে ধরল, তার গলা ধরে এসেছিল, কারণ সে কখনো ভাবেনি যে যেই ঘরে সে কখনো কেবল এক সাধারণ কাজ করা কেউ ছিল, সেখানে সে এই ধরনের সম্মান এবং অধিকার পাবে। রাতে পুরো অট্টালিকা একসাথে বসে খাবার খেল। সেই হলুদ ভাত, যা এখন কারো জন্য বাধ্যবাধকতা নয়, বরং এক যৌথ স্মৃতি হয়ে উঠেছিল। শিশুরা তাদের সারাদিনের কথা একে অপরের উপর বলতে বলতে শোনাচ্ছিল এবং বিক্রম একটি শব্দও বাদ না দিয়ে তাদের প্রতিটি কথা শুনলেন। খাওয়ার পর বিক্রম অনন্যার সাথে বাসন গোছাতে হাত লাগালেন, যা অনন্যাতে একটু অস্বস্তিতে ফেলে দিল, কিন্তু বিক্রম পরিষ্কার করে দিলেন যে এখন তারা দূরে নয়। যখন শিশুরা ঘুমিয়ে পড়ল, অনন্যা বারান্দায় দাঁড়িয়ে রাতের শান্তি অনুভব করছিল। বিক্রমও সেখানে এলেন এবং অনন্যা তাকে জিজ্ঞেস করল যে তার কি এই কঠিন রাস্তা বেছে নেওয়ার কোনো অনুশোচনা আছে। বিক্রম কিছুক্ষণ ভেবে বললেন যে তার কেবল এই বিষয়ে অনুশোচনা আছে যে তিনি এই রাস্তা আগে কেন বেছে নেননি। কিছুদিন পর বিক্রমের অফিসিয়াল বয়ান জনসমক্ষে এলো, যাতে তিনি নিজের দেরির দায়িত্ব নিলেন এবং শিশুদের রক্ষার কথা দিলেন, এবং ধীরে ধীরে দুনিয়ার মনোযোগ অন্য খবরের দিকে চলে গেল। এক রাতে লক্ষ্য আবার জিজ্ঞেস করল যে তারা কি এখন সবসময় এখানেই থাকবে। তখন অনন্যা এবং বিক্রম তাকে ভরসা দিলেন যে এখন এটাই তাদের বাড়ি। বিক্রম সেই পুরনো সময়কে মনে করলেন যখন তিনি নিজেকে পরাজিত মনে করতেন। কিন্তু এখন তিনি অনুভব করলেন যে যেই জিনিসগুলো হারিয়ে গেছে বলে মনে হয়, সেগুলো শুধু আমাদের সাহসের অপেক্ষা করছে। অট্টালিকা এখন পুরোপুরি শান্ত ছিল, কিন্তু এটি প্রাণহীন শান্তি নয়, বরং জীবনের ভরপুর উপস্থিতি ছিল। সত্য তো এটাই যে সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, এবং কখনো কখনো একজন মানুষের সঙ্গ না ছাড়া পুরো জীবনের মোড় বদলে দেয়। যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তবে নিজের বিচার শেয়ার করুন এবং মনে রাখবেন যে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, বরং সেই জায়গা যেখানে আপনাকে আপন করে নেওয়া হয়। গুলমোহর এস্টেটের সেই বিশাল অট্টালিকায় সেই মুহূর্তে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, তা কোনো সাধারণ শান্তির মতো ছিল না, বরং তা এক এমন ঝড়ের থেমে যাবার পরের নীরবতা ছিল যা 5 বছর পুরনো মিথ্যার ভিত্তিকে শিকড় থেকে উপড়ে ফেলেছিল। বিক্রম খান্না নিজের মা রাজেশ্বরী দেবীর সামনে অবিচল দাঁড়িয়েছিলেন এবং তার চোখে সেই ঔজ্জ্বল্য ছিল যা কেবল সত্যের মুখোমুখি হওয়া ব্যক্তির মধ্যে থাকে। তিনি নিজের মাকে পরিষ্কার শব্দে বলে দিয়েছিলেন যে তিনি এখন আর তার ভয় এবং সম্মানের শিকলে বাঁধা থাকবেন না, এবং তিনি তাকে সেই বাড়ির সীমানা মনে করিয়ে দিয়ে বিদায় করে দিলেন, যা এখন এক পরিবারের জীবন্ত হওয়ার সাক্ষী হয়ে উঠছিল। রাজেশ্বরী দেবীর যাওয়ার পর যখন ভারী প্রধান দরজা বন্ধ হলো, তখন তার প্রতিধ্বনি পুরো বাড়িতে শোনা গেল, এবং অনন্যা, যে এতক্ষণ এক দেওয়ালের মতো শিশুদের রক্ষা করছিল, সে প্রথমবার স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। বিক্রম জানালা দিয়ে বাইরে তাকিয়ে অনুভব করলেন যে 5 বছর আগে যেই শূন্যতাকে তিনি নিজের ভাগ্য মেনে নিয়েছিলেন, তা কেবল এক অন্ধকার কোণ ছিল, যা এখন তার 4 শিশুর হাসিতে আলোকিত হয়ে গেছে। আগামী সপ্তাহগুলোতে অট্টালিকার প্রতিটি কোণ শিশুদের দৌড়ঝাঁপ এবং তাদের মাসুম প্রশ্নে ভরে উঠতে লাগল। বিক্রম, যে কাল পর্যন্ত কেবল কোটি কোটি টাকার চুক্তি এবং ব্যবসায়িক কূটনীতির ভাষা বুঝতেন, এখন তিনি শিশুদের ভাঙা ভাঙা গল্প শুনতে এবং তাদের জুতোর ফিতে বাঁধতে এক নতুন ধরনের শান্তি খুঁজতে শুরু করেছিলেন। যখন তিনি 4 শিশুর স্কুলের ভর্তি করালেন এবং অঙ্কিত সরলতার সাথে জিজ্ঞেস করল যে মাম্মিও কি সাথে যাবে, তখন বিক্রম তাকে বুকে জড়িয়ে ধরে কথা দিলেন যে অনন্যা সবসময় তাদের সাথে থাকবে, এবং সে এখন কেবল এক দেখাশোনা করা কেউ নয়, বরং এই বাড়ির আত্মা হয়ে উঠেছে। ডিনারের টেবিলে এখন সেই সাধারণ হলুদ ভাত পরিবেশন করা হতো, যা অনন্যা গরিবীর মধ্যে শিশুদের পেট ভরানোর জন্য বানিয়েছিল, কিন্তু এখন সেই ভাত এই বাড়ির জন্য কোনো রাজকীয় ভোজের চেয়েও অধিক মূল্যবান হয়ে উঠেছিল, কারণ তা ভালোবাসা এবং সংগ্রামের প্রতীক ছিল। বিক্রম রান্নাঘরে অনন্যার সাথে হাত লাগাতে লাগাতে নিজের পেছনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করলেন এবং স্বীকার করলেন যে তিনি নিজের মায়ের তৈরি মিথ্যার মহলে এক বন্দির মতো জীবন কাটাচ্ছিলেন। যখন শিশুরা জিজ্ঞেস করল যে তারা কি এখন এখানেই থাকবে, তখন বিক্রম তাদের বুকে জড়িয়ে ধরে বললেন যে এটা তাদের বাড়ি এবং এখান থেকে তাদের কেউ কখনো দূরে করতে পারবে না।
বিক্রম অনুভব করলেন যে কর্মের সিদ্ধান্ত অর্থাৎ কর্মের ফল কখনো না কখনো সামনে আসেই, এবং তার মায়ের সেই সিদ্ধান্ত যা তাকে 5 বছরের দুঃখ দিয়েছিল অবশেষে তাকে তার শিশুদের কাছে ফিরিয়ে আনল। তিনি দুনিয়ার সামনে নিজের অভাবকে স্বীকার করলেন এবং সেই 4 জীবনের রক্ষার সংকল্প করলেন যাদের সমাজ আবর্জনায় ছেড়ে দিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে টাকা এবং ক্ষমতা আপনাকে সুখের সুবিধা দিতে পারে, কিন্তু এক সত্যিকারের পরিবার এবং শান্তি কেবল সত্য এবং নিঃস্বার্থ প্রেমের ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকতে পারে। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে এবং আপনিও মনে করেন যে জীবনে কর্মের বিচার সবসময় হয়, তবে নিজের মতামত শেয়ার করুন এবং মনে রাখবেন যে কখনো কখনো একজন মানুষের সঙ্গ না ছাড়া পুরো দুনিয়াকে বদলানোর ক্ষমতা রাখে। আমরা এই গল্পে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আমাকে জানান যে আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন। নিজের জায়গার নাম নিচে কমেন্টে অবশ্যই লিখুন, যাতে আমি জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় পর্যন্ত পৌঁছাচ্ছে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে বা আপনাকে জীবন সম্পর্কে কিছু নতুন ভাবতে বাধ্য করে থাকে, তবে এই বিষয়ে নিজের চিন্তা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সবসময় সুস্থ, নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন কাটান। যদি আপনার কাছেও এমনই কোনো অনুপ্রেরণাদায়ক বা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প থাকে, তবে অনুগ্রহ করে তা কমেন্টে আমাদের সবাইকে জানান, যাতে বাকি লোকেরাও তা শুনতে পারে এবং তা থেকে কিছু শিখতে পারে। যদি আপনি মনে করেন যে জীবনে ভালোবাসা এবং মানবতা সবার উপরে, তবে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এমনই আরও গল্প নিয়ে আসতে পারি।